লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর তলে আছি। বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় যাচ্ছি। এই ঘটনাটি আমাদের সংগ্রহ করে দিয়েছেন ইরাম, তবে এই ঘটনাটি লিখেছেন হয়তো অন্য কেউ। চলুন যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাই ঘটনাটি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ইরফান ইসলাম ইরাম লিখছি রংপুরের আইডিয়াল মোড় থেকে। এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাকে শেয়ার করেছেন ভূত.com-এর শ্রোতা মোহাম্মদ ইসমাইল হোসেন রামিম। তিনি একজন এইচএসসি পরীক্ষার্থী। লেখার মধ্যে ভুল হলে বা শব্দ চয়নে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন রামিম। আমার বাসা মিরপুর, ঢাকা 1216। আমার বাবা পেশায় সাংবাদিক। বাবা সাংবাদিকতা পেশায় নিয়োজিত থাকার কারণে ঢাকার বাইরে বেশিরভাগ সময় থাকেন। 2014 সালের সেপ্টেম্বর মাসে ঘটনার সূত্রপাত আমার বোনের সাথে। আমার বোন স্বভাবতই একটু অলস প্রকৃতির। ইদানিং আমার বড় বোন অনেক বেশি ঘুমান। দীর্ঘ সময় ধরে ঘুমানোর কারণে মা আপুর কাছে জানতে চায় অসুস্থ বোধ করছে কিনা। আপু কোনো জবাবই দেয় না। মা মনে করলেন আপু খুব সম্ভবত অসুস্থ। আমার মা ভাবলেন যে বিশ্রামে থাকলে আপু সুস্থ হয়ে যাবেন, কিন্তু আপু দিনে দিনে শুকিয়ে যেতে শুরু করেছে। বিছানা থেকে উঠে যে দাঁড়াবে সেই শক্তিটুকুও তার শরীরে নেই। একদিন রাতের কথা, আপু রুমে ঘুমাচ্ছেন, তখন অনামিকা আপুর রুম থেকে গড় গড় শব্দ ভেসে আসছে। শব্দ পেয়ে আম্মু অনামিকা আপুর রুমে গেলেন। আপু বেডে শুয়ে আছেন আর ঘুমের মধ্যেই থরথর করে কাঁপছেন এবং কাঁপুনির সাথে সাথে একটা গড় গড় শব্দও করছেন। আম্মু আপুকে ঘুম থেকে ডাক দিলে আপু উঠে বলেন, একটা কালো বিকৃত চেহারার মহিলা, তার অবয়ব আমার পেটের ওপর বসে গলা টিপে ধরেছে। আপুর পুরো শরীর ঘামে ভেজা। আপু মাকে উদ্দেশ্য করে বলেন, তুমি না আসলে বোধহয় আমি মরে যেতাম মা। পানি নিয়ে এসে আপুকে খেতে দিলাম। আপু পানি খেলেন এবং মধ্যরাতে ঘুমিয়ে পড়লেন। আপুর পাশে আম্মু শুয়েছেন। ফজরের ঠিক আগ মুহূর্তে আপুর রুমে ঢোকার মূল দরজায় খসখস শব্দ ও শিরিষ কাগজ দিয়ে ঘষা মাচার শব্দ হচ্ছে। অর্থাৎ কে যেন দরজার ওপর থেকে নিচে, আবার নিচ থেকে ওপরে শিরিষ কাগজ দিয়ে ঘষছে। মা শব্দ পেয়ে দেখতে গেলেন। দরজা খোলা মাত্রই মাকে শূন্যের ওপরে ভাসিয়ে নিয়ে যেতে লাগলো এই অপশক্তিটা। বাসার বারান্দায় ভেসে গিয়ে মাকে মেঝেতে ফেলে দেয়। আম্মু ডিম লাইটের মৃদু আলোতে দেখলেন বারান্দার লোহার গ্রিলের ফুটো ভেদ করে অনেক বড় একটা সাপ নিচে পড়ল এবং নিচে পড়া মাত্রই সে দৌড়ে চলে গেল। মা সেন্সলেস হয়ে যান। পরদিন সকালে মা জ্ঞান ফিরতেই বলেন যে আজরাইল এসেছে আমাকে নিতে, সে নিয়ে যাবে। মামা বললেন, আপা তুমি হয়তো স্বপ্ন দেখেছ, কেউ তোমাকে নিতে আসেনি, এসে দেখো আমরা সবাই আছি। আধ ঘন্টা পরে মা বলেন, আমি গত রাত্রে কি দেখলাম এটা বলে মা রাতের ঘটনাটি বলতে শুরু করলেন। রুম থেকে অনামিকা আপুর কাঁকুনির শব্দ পেয়ে আবার সবাই রুমে যায়। রুমে গিয়ে দেখে আপুর শরীরে অনেক জ্বর। আপুর মুখ, হাত পা নীল বর্ণ ধারণ করেছে। আপুকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ডাক্তার বলেন, রোগীর অবস্থা তো খুবই খারাপ, কেবিনে ভর্তি করাতে হবে। আপুর হাসপাতালে 2 দিন চিকিৎসা চললেও শরীরের কোনো উন্নতি হয় না। আপু অনেক অসুস্থ। টেস্টের রিপোর্টেও সব পজিটিভ। ডাক্তার রোগ নিয়ে দ্বিধায় পড়ে যান। প্রকৃতপক্ষে ডাক্তাররা অবলোকন ও রোগ শনাক্ত করতে পারছেন না। পরের দিন বাবা কর্মস্থান থেকে হাসপাতালে এলেন এবং হাসপাতালে এসে ডাক্তারদের সাথে কথা বললেন। যেহেতু আপুর শরীরের কোনো উন্নতি হলো না, তাই বাবা ডিসিশন নিলেন মিরপুরে বাসায় নিয়ে যাবেন। হাসপাতাল থেকে রিলিজ করিয়ে অনামিকা আপুকে বাসায় নিয়ে আসা হয়। 2 দিন বাসাতেই পুরোদমে বিশ্রামে থাকলেন আপু। ডাক্তারের দেওয়া ঔষধ নিয়মিত খেলেন। 3য় দিন রাতের ঘটনা। ঠিক মধ্যরাতে আপুর রুমে ধস্তাধস্তির শব্দ শুরু হয়।
আমার রুম আর আপুর রুম পাশাপাশি হওয়াতে আমি বুঝতে পারি বিদ্ঘুটে শব্দ আসছে আপুর রুম থেকে। আপুর রুমে গিয়ে দরজা আস্তে করে খুলে দেখলাম যে আপুর বুকের ওপরে হুবহু আপুর মতোই দেখতে একটা অবয়ব বসে আছে আর 2 হাত দিয়ে আপুর গলা চেপে ধরেছে। আমি প্রথমে আচমকাই একটু চমকে উঠি। আমি বুঝতে পারছিলাম না আসলে কোনটা আপু। লাইট জ্বালাতে গেলে আপুর মতন দেখতে অবয়বটা ঝাঁপিয়ে পড়ে আমার ওপর। আমি মেঝেতে পড়ে যাই এবং তীব্র আঘাত পাই মাথায়। তারপরে উঠে দাঁড়াই। আপুর বেশধারী অবয়বটা খাটের নিচে ঢুকে পড়ে। আমি তীব্র ব্যথার মাঝেও ধীরে ধীরে উঠে লাইট জ্বালাই, আর পরক্ষণে লাইট জ্বালানো মাত্রই অবয়বটি রুমের পাশে লাগোয়া বারান্দা দিয়ে ধোয়ার কুণ্ডলি পাকিয়ে নিচে নেমে মানুষের রূপ ধারণ করে। অবয়বটার চেহারা বিমর্ষ ও তার চোখ দুটো সাদা, অর্থাৎ চোখের মণি ধূসর। আমি প্রচুর ভয় পেয়ে যাই। ভয়ের চোটে আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। আমি দৌড়ে মায়ের রুমে গিয়ে মাকে জড়িয়ে ধরি, আব্বুকে ডাকি এবং বিষয়টা খুলে বলি। আম্মু আর আমি আপুর রুমে গিয়ে দেখি আপু সেন্সলেস হয়ে পড়ে আছেন। নাক দিয়ে রক্তের স্রোত বইছে, বেডশিট ভিজে একাকার। পরের দিন সকালে আপুকে নিয়ে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আপুর শরীরের অবস্থা গুরুতর হওয়ার কারণে আবারও কেবিনে তাকে নিয়ে যাওয়া হয়। আপুর চিকিৎসা চলতে থাকলো। 4 দিন 5 দিনেও তেমন একটা উন্নতি হলো না। রাতের ঘটনা, আপুর মেরুদণ্ডে অস্বাভাবিকভাবে আঘাত হানে, গড়গড় শব্দ হতে থাকে। ডাক্তার এসে কিছু ঘুমের মেডিসিন দেন। কিছুক্ষণ পরে আপু ঘুমিয়ে যান। হাসপাতালের এক পরিচ্ছন্নতা কর্মী সুইপার আসেন রুম পরিষ্কার করতে। তিনি বাবাকে উদ্দেশ্য করে বলেন, স্যার, আপনার রোগীর মনে হয় অন্য সমস্যা আছে। আমার বাবা একজন তান্ত্রিক। রোগীর পেছনে এভাবে খামোখা টাকা নষ্ট করে কোনো লাভ নেই। ভালো কোনো হুজুর বা তান্ত্রিক দেখান। পরিচ্ছন্নতা কর্মীর বলা কথা আমাদের মনে ধরে। পরের দিন হাসপাতাল থেকে আপুকে রিলিজ করিয়ে মিরপুরের বাসায় আমরা নিয়ে যাই। আকাশ ভীষণ মেঘলা, রিমঝিম ধারায় বৃষ্টি ঝরছে। তীব্র জ্যামে আসাদ গেট, ঢাকা সিগন্যালে সিএনজি থামে। মিনিট 5 হবে এক ব্যক্তি সিএনজির পাশে দাঁড়ান। ব্যক্তিটি আমার মাকে উদ্দেশ্য করে বলেন, আমার বাসা ভারতের আসামে। আমি একজন মাওলানা। আপনার মেয়ে মনে হয় খুবই অসুস্থ। তাকে রুহানি চিকিৎসা করান, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। সুস্থ হলে রোগীকে ইস্তেখারা করতে বলবেন। জীবনের গুরুত্বপূর্ণ কাজের আগে বিশেষ নামাজ ও দোয়া করা মানুষের কর্তব্য, ভালোর জন্যই। রোগীকে সর্বদা ইস্তেখারা করতে বলবেন। এই বলে সেই ব্যক্তিটি চলে যান। কিছুক্ষণ পরে ট্রাফিক পুলিশ সিগন্যাল খুলে দিলে সিএনজি ড্রাইভার গাড়ি চালাতে শুরু করেন। মিরপুর 1 নম্বরে আসার সময়ে সিএনজিতে আপুর কাঁপুনি ওঠে। মা আর আমি কালেমা পড়তে শুরু করি। আপু 7-8 মিনিট পরে কিছুটা স্বাভাবিক আচরণ করতে থাকেন। কাঁপুনি থেমে যায়। আপু ইশারায় পানি খেতে চান। পানির বোতল দেই, তাতে পানি খেতে পারছেন না আপু, কারণ আপুর শরীর নিস্তেজ। আপুকে বললাম, খুব খারাপ লাগছে কি? এই তো আর কিছুটা পথ বাকি, বাসার কাছেই চলে এসেছি। আপু কোনো উত্তর দেন না। রাত 11টা বাজে। মামার পরিচিত এক আগন্তুক ব্যক্তি মিরপুর বিহারি ক্যাম্প থেকে আসেন। তিনি আপুকে দেখে বলেন, রোগী তো অন্য সমস্যায় জর্জরিত। এই বলে তিনি আসন বসান এবং কিছুক্ষণ পরে তিনি বলেন, মেয়ের শরীরে পিশাচ জিন ভর করেছে, আপনারা ভালো হুজুর বা কবিরাজ দেখান। এই কথা বলে তিনি বিদায় নেন। পরের দিন আব্বুর এক বন্ধুর পরামর্শে মিরপুরের একটা মাজারে আপুকে নিয়ে যাওয়া হয়। মাজারের এক মহিলা কবিরাজ আপুকে দেখেন। তিনি কিছুক্ষণ সময় নিয়ে বলেন, এই মেয়েকে দ্রুত ভালো কোনো কবিরাজ বা তান্ত্রিক দেখান। এই সমস্যা আমি সমাধান করতে পারবো না। যদি মেয়েকে বাঁচাতে চান তো যা করার জলদি করেন, সময়ের কাজ সময়ে করেন, নয়তো পরে পস্তাতে হবে। রাতের ঘটনা, আপু কাঁপা কাঁপা গলায় বলতে থাকেন, আমার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। বাবা অনেক ভয় পেয়ে যান এই পরিস্থিতি দেখে। মায়েরও মন ভীষণ খারাপ হয়ে যায়। অনেক টাকা খরচ হয়ে গেছে, কিন্তু আপুর শরীরের কোনো উন্নতি হলো না, বরং উল্টো দিনে দিনে তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন। মধ্যরাতের কথা, আপু স্বাভাবিক আচরণ শুরু করে। বিছানার বেডশিট মুখে নিয়ে হঠাৎ করে আবার চিবাতে শুরু করে। চোখ ভীষণ রকমের গাঢ় লাল। মা আপুর মুখ থেকে বেডশিট বের করে নেন ঠিকই, এবং ঠিক তখনই আপু অন্য এক মেয়ের কণ্ঠে বলেন, আমার মুখ থেকে বের করলি কেন কাপড়টা? খেতে তো ভালোই লাগছে। আপু
ভ্রু কুঁচকে ঘরের এপাশ ওপাশ তাকাতে থাকেন। আমার বাবা জিন বা ভূতে বিশ্বাস করতেন। বাবা মাকে উদ্দেশ্য করে বললেন, ওর শরীরে জিন আছে। সারা রাত বাবা মা আমি জেগেছিলাম। এই উদ্ভট পরিস্থিতিতে দুই চোখে ঘুম ছিল না। পরের দিনের কথা, দুপুরে স্বনামধন্য কারি আব্দুল কাইয়ুম সাহেব বাসায় আসেন। তিনি বলেন, আগামীকাল রোগীকে আমার বাসায় নিয়ে আসবেন, আমি বিস্তারিত খুলে বলবো। পানি পড়া দিলাম, এই পানি পড়া তাকে 2 বেলা খাওয়াবেন। পরের দিনের ঘটনা, কারি সাহেব কোরআন তেলাওয়াত করলেন। তারপর কিছু সময় পর বললেন, বেশ কিছুদিন আগে ঢাকার লালবাগ কামরাঙ্গী চর শ্মশান ঘাট থেকে একটা জিন তার শরীরে ভর করেছে। এই জিন যখন শরীর ছেড়ে বাইরে যেতে চায় তখন সে কিছুটা সুস্থ বোধ করে, আবার যখন শরীরে প্রবেশ করে তখন ভীষণ রকমের অসুস্থ হয়ে যায়। 2টা বোতলে প্রবাহমান স্রোতধারা নদীর পানি দেন আর কালোজিরা পড়া তেল দেন। পানি দিয়ে গোসল করিয়ে দেবেন, কালোজিরা তেল গায়ে মাখিয়ে দেবেন, আর জিনটা ছেড়ে চলে গেছে। কারি সাহেবের কথা মতো নিয়মগুলো মানার মাসখানেক পরে আপু একদম সুস্থ হয়ে যান। এই বলে ইসমাইল সাহেব তার ঘটনা শেষ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইসমাইল আমাদের এই ঘটনাটি পাঠানোর জন্য। আশা করছি ভবিষ্যতে আপনার কাছ থেকে ঘটনা পাবো। আর এতক্ষণ পর্যন্ত যারা আমাদেরকে শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। এই মুহূর্তে যে ঘটনাটি আমি পড়ে শোনাবো সেটি আমাদের পাঠিয়েছেন সাবিতা আলম। চলুন শুরু করা যাক। আপনার অজান্তেই আপনার এলাকায় একজন ফকিরের আবির্ভাব ঘটল। সেই ফকিরের চেহারা এমন যেন দেখে শরীরের ভেতরে ঠান্ডা বাতাস বয়ে যায়। সে নাকি যা চায় তাই নিয়ে যেতে পারে। কেমন হবে যদি এমন ফকির আপনার পরিবারের জন্য কাল হয়ে দাঁড়ায়? জানতে চান? আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিতা আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি যার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব ওনার নাম শাহজাহান আলী। উনি করাচিতে বসবাসরত একজন পাকিস্তানি ভদ্রলোক। ওনার সাথে আমার যোগাযোগ হয় লুনা আপুর মাধ্যমে। আমি ওনার পরিচয় পর্ব আর দীর্ঘ না করে আজ সরাসরি ঘটনায় চলে যেতে চাই। ঘটনাটি শাহজাহান ভাই আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বলছেন শাহজাহান ভাই। আমরা তখন করাচির শাহ ফয়সাল কলোনিতে থাকতাম। বাড়ির ঠিক পাশ দিয়ে একটি রেল লাইন চলে গিয়েছিল। আমাদের বাসা থেকে সকাল ও বিকেলে ট্রেনের শব্দ স্পষ্ট শোনা যেত। আমাদের ছোট্ট একটি বাড়ি ছিল। আমি আমার মায়ের সঙ্গে সেই বাড়িতে 6ষ্ঠ শ্রেণী থেকেই থাকতাম। শুনতে খারাপ শোনা গেলেও আমার বাবা তখন অন্যত্র বিয়ে করে ওরা সেই স্ত্রীর কাছেই চলে গিয়েছিলেন। তখন থেকেই আমি আমার মাকে দেখেছি বাড়ির ছোট্ট একটি রুমে, যার জানালা বাইরে গলিতে খুলত। সেখানেই আমার মা একটি দোকান চালাতেন। দোকানের আয় থেকেই আমাদের পড়াশোনা এবং বাড়ির খরচ চলত। আমি ম্যাট্রিক পাশ করার পর সেই দোকানের বেশিরভাগ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলাম। এভাবে মা ও আমার পরিশ্রমে দোকানটি এলাকার মধ্যে বেশ পরিচিত হয়ে উঠেছিল। প্রায় সব দরকারি জিনিসই আমরা দোকানে রাখতাম। আমার মা সাধারণ কোনো মায়ের মতো ছিলেন না। আমাদের ব্যবসা হয়তো ছোট আকারেরই ছিল, কিন্তু সুবিধা ছিল যে মা নিজেই এই বিজনেসের প্রাণ ছিলেন। বাইরের সব কাজকর্ম ও মানুষজনের আচরণ তিনি খুব ভালো বুঝতেন এবং খুব ভালোভাবেই
কাস্টমারদের সামাল দিতে পারতেন। আমি একটু বড় হতেই আমার মা আমার বিয়ের কথা ভাবতে শুরু করলেন। ঠিক তখনই আমাদের মহল্লায় এক ফকিরের আবির্ভাব ঘটল। সে রেল লাইনের পাশ থেকে বেরিয়ে এসে বাড়ি বাড়ি ঘুরে দরজায় কড়া নাড়ত। সে কালো লম্বা জামা পরত, মাথায় পাগড়ি বাঁধত, কাঁধে বড় একটি চাদর আর থলে ঝোলানো থাকত, হাতে থাকত বিন আর গলায় বড় বড় মালা। তার গায়ের রং বেশ গাঢ় ছিল, চোখে গভীরভাবে সুরমা লাগাত, বড় বড় গোঁফগুলো তার মুখকে যেন একেবারে ঢেকে দিয়ে রাখত। তার চেহারা এমন ছিল, মনে হতো তাকে কিছু না দিলে সে হয়তো অভিশাপ দেবে। সে তার সেই কঠিন মুখ নিয়ে গলিতে ঢুকে পড়ত এবং সোজা সামনের দিকে হেঁটে চলে যেত। তার চোখগুলো আমার খুবই ভয়ঙ্কর লাগত। জানি না তার চোখের মাঝে কি রহস্য লুকানো ছিল। সে সবসময় ধীর পায়ে গলিতে প্রবেশ করত এবং গভীর দৃষ্টিতে সবাইকে দেখত। দরজা খোলার পর কেউ তাকে রুটি দিত, কেউ টাকা ধরিয়ে দিত। বিকেল 5টা ছিল তার নির্দিষ্ট সময়। প্রতিদিন বিকেল 5টা বাজলেই সে ধীরে সুস্থে গলিতে প্রবেশ করত। আমাদের দোকানের কাছে আসতেই সে সবসময় আমার মায়ের চোখের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিত। কখনো সে বলতো, বলো তো রানী, আজ সাপের খেলা দেখবে? মহল্লার প্রতিটি মহিলাকেই সে রানী বলে ডাকত। আমার মা তার কথা শুনে হাসতেন আর বলতেন, এত সময় নেই যে সাপের খেলা দেখব। তখন সে বলতো, আমার কাছে সব ধরনের বিষের ওষুধ আছে, মনও আছে। মা দোকানের জানালা থেকে সরাসরি তার দিকে তাকিয়ে বা না তাকিয়ে কিছু খাবার সামনে রাখতেন, আর সে হুঁ বলে জোরে একটা চিৎকার দিয়ে সামনে চলে যেত। আমি মায়ের পাশে বসে দেখতাম আর তাকে জিজ্ঞেস করতাম, এই হুঁ কি জিনিস যার জন্য সে এত জোরে চিৎকার করে? আমি তো সবসময় ফকিরদের আল্লাহ বলতে শুনেছি। মা বলতেন, এসব জেনে আমাদের কোনো কাজ নেই, সে যা চায় আমি দিয়ে দেই, এখানেই শেষ। আমারও কোনো আপত্তি হয়নি, আর শুধু হুঁ বলাটা আমি বুঝতে পারতাম না। এভাবেই আস্তে আস্তে অনেকগুলো দিন কাটতে লাগলো, আর সেই ফকিরের বিষয়টা স্বাভাবিক হয়ে গেল। তারপর একদিন আল্লাহর ইচ্ছায় আমার বাগদান হয়ে গেল। বিয়ের আগে আমি আমার স্ত্রীকে কখনো দেখিনি। বিয়ের পর তাকে মায়ের পাশে দেখে আমি অবাক হয়ে গেলাম। মাশাআল্লাহ, আমার স্ত্রী ছিলেন খুবই সুন্দরী। সে যাই হোক, বিয়ে হলো তখনই বুঝতে পারলাম সত্যিই আমার স্ত্রী সুহানা স্বপ্নের মতো আমার জীবনে এসেছে। আমি ওর প্রতি সম্পূর্ণভাবে মন দিলাম। সে দেখতে যেমন সুন্দর ছিল, তার চেয়েও বেশি সুন্দর ছিল তার স্বভাব। বাইরে যাওয়া আসা একদম পছন্দ করতো না, অন্যদের সাথে মিশতো না। একদিন মা কিছুটা অসুস্থ ছিলেন, আর আমি বাড়ির পানির মোটর ঠিক করার জন্য ব্যস্ত ছিলাম। দোকান তখনও খোলা হয়নি। সন্ধ্যার দিকে হঠাৎ দরজায় খুব জোরে জোরে কড়া নাড়ার আওয়াজ হলো। সোহানা আমাকে বলল, তুমি কাজ করো, দরজায় কে আমি দেখছি। দরজা খোলার সঙ্গে সঙ্গেই সোহানা কিছু দেখে পেছনে সরে এসে দ্রুত দরজা বন্ধ করে দিল। আমি জিজ্ঞেস করলাম, কে ছিল বাইরে? সে বলল, কোনো ফকির এসেছিল। আমি অবাক হয়ে বললাম, হয়তো দোকান বন্ধ দেখে দরজায় এসেছে। আমি উঠে ভেতর থেকে সেই ফকিরের কিছু একটা এনে দিতে যাচ্ছিলাম। তখন সোহানা বলল, আগে তোমার কাজ শেষ করো। ওদের তো অভ্যাস এমনই, এক দরজায় না পেলে অন্য দরজায় যাবে, সেখানে পাবে। সে তো প্রতিদিনই আসে, কাল দিলেও হবে। আমি তখন আসলে কাজের চিন্তায় হয়তো একটু আনমনাই ছিলাম। সোহানার কথা শুনে আবার কাজে লেগে পড়লাম। পরদিনও মায়ের অবস্থার উন্নতি হলো না, তাই দোকানে আমাকেই থাকতে হলো। সেদিন সকাল থেকে আকাশ ছিল কালো মেঘে ঢাকা, আর হালকা বৃষ্টি পড়ছিল। দোকানে তেমন ভিড় ছিল না। আমি সারাদিন অপেক্ষা করছিলাম, ভাবছিলাম আজ হয়তো কিছু অদ্ভুত ঘটনা ঘটবে। বৃষ্টির দিনে কি মানুষের বাড়ির জিনিসপত্রের প্রয়োজন হয় না? এমন সময় সোহানা বৃষ্টিতে ভিজে একটা থালায় কিছু খাবার নিয়ে এলো। আমি একবার বৃষ্টি, একবার সোহানাকে দেখি আর আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ভাতের থালা তখনও আমার হাতেই ছিল। ঠিক তখনই সামনের রেল লাইন থেকে সেই ফকির বেরিয়ে এসে আমার সামনে এলেন। সে যত কাছে আসছিল ততই তার মুখে রাগের ছাপ স্পষ্ট হচ্ছিল। সেদিন তাকে একেবারে ভয়ঙ্কর দেখাচ্ছিল। বৃষ্টি তখন ঝড়ের মতো হচ্ছিল, আর সে যেন অজানা থেকে ধীরে ধীরে এগিয়ে আসছিল। তার বড় বড় সুরমা দেয়া চোখ লাল হয়ে উঠছিল। মনে হচ্ছিল যেন সে কোনো ব্যাপারে প্রচণ্ড বিরক্ত। আমি কিছু বলার আগেই থালার সব খাবার হাতে নিয়ে
তার ব্যাগে দিলাম। সে বলল, গতকালই প্রথমে এই বাড়ি থেকে আমি খালি হাতে ফিরলাম। তার গলার স্বর ছিল ভীষণ গম্ভীর। সে সুহানাকে গভীরভাবে দেখছিল। আমি বললাম, ফকির ভাই রাগ করবেন না, কাল আমার মা অসুস্থ ছিলেন। আমি এই কথা বলতেই সে রাগে গজগজ করতে লাগলো। তার চোখ থেকে যেন আগুন ঝরছিল, মুখেও চিন্তার ছাপ ফুটে উঠল। তারপর গম্ভীর স্বরে বলল, এই তোমার বউ তো কাল আমাকে ফিরিয়ে দিয়েছিল। আমি তখন সুহানার দিকে তাকালাম। সুহানা অদ্ভুত দৃষ্টিতে আমাকে দেখছিল। তখন সেই ফকিরকে আগের মতো লাগছিল না, মনে হচ্ছিল সে রাগে সবকিছু ছিঁড়ে খুঁড়ে ফেলবে। আমি তার চোখে চোখ রেখে কথা বলতে পারছিলাম না। তার মুখের অভিব্যক্তি দেখে তখন আমার বেশ ভয় লাগছিল। এরপর সে আমার সামনে দাঁড়িয়ে থেকে চোখ বন্ধ করল এবং মুখে কিছু বিড়বিড় শব্দ করতে লাগলো। আমি খুব মনোযোগ দিয়ে তাকিয়েছিলাম। সে বন্ধ চোখেই পকেট থেকে কিছু একটা বের করে মুঠোর ভেতর ফু দিল। তারপর চোখ খুলে সোজা সুহানার দিকে তা ছুড়ে দিল। আমি সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে তাকালাম। সুহানা ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলেছিল, কিন্তু সেখানে কিছুই ছিল না। বুঝতে পারলাম না ফকির আসলে কি ছুড়ে দিল। আমরা দেখতেও পেলাম না সেটা। আমি একবার সুহানাকে দেখি, একবার ফকিরের দিকে তাকাই। তখন সে গম্ভীর স্বরে বলল, এবার পালা আসবে। সে সুহানার দিকে গভীর মনোযোগে তাকিয়েছিল। আমার মনটা তখন ভীষণ অদ্ভুত লাগছিল। আমি তার উপর রাগও করতে পারছিলাম না, কিন্তু আমি তাকে বললাম, সে তো একজন ফকির, রোজই তো তাকে কিছু না কিছু দেয়া হয়, একদিন না পেলে এমন কি হয়? তাই বলে সে আমাদের সঙ্গে এমন করবে? আমার কথাগুলো শুনেই ব্যাগ থেকে খাবারগুলো দোকানের সামনেই ফেলে দিয়ে রাগে গলা শক্ত করে সামনে এগিয়ে গেল। আমার বুকের ভেতরটা ধুকপুক করতে শুরু করলো, কপালে ছোট ছোট ঘামের ফোঁটা দেখা দিল। আমি খানিকটা নার্ভাস হয়ে গেলাম। পেছনে তাকিয়ে দেখলাম সুহানা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, যেন সে জানতে চাচ্ছে এগুলো কি ঘটছে। আর সুহানা আমাদের এলাকারও ছিল না, তাই এসব ব্যাপার ওর জানার কথাও না। আমার মন অস্থির হয়ে উঠল। আমি মায়ের কাছে গিয়ে সব খুলে বললাম। মা তখনও জ্বর নিয়ে অসুস্থ অবস্থায় বিছানায়। মা বললেন, কাল কেন ফকিরকে রাগিয়ে দিলি? সুহানা তো জানে না, কিন্তু আজ পর্যন্ত আমরা কখনোই ওকে খালি হাতে ফিরিয়ে দেইনি। সে যখন এসেছে যা ছিল আমরা তাই দিয়েছি। তাছাড়া সুহানা তো জানারও কথা না। কালও এলে আমি নিচে গিয়ে বলবো মেয়েটা বুঝতে পারেনি। ব্যাপারটা হয়তো সাধারণই ছিল, কিন্তু আমার ভেতর একটা অজানা ভয় জন্ম নিতে লাগলো। ফকিরের সেই দৃষ্টি আমাকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছিল। সেদিন রাতেই হঠাৎ সুহানার খুব জ্বর বেড়ে গেল। আমি ভাবলাম মৌসুমি জ্বর, কিন্তু মধ্যরাতে হঠাৎ তার মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হলো। ব্যথার তীব্রতায় ওর মুখের রং পাল্টে গেল। ওর মুখে ব্যথার ছাপ স্পষ্ট হয়ে উঠছিল। সে মাথা ধরে কাতরাচ্ছিল। আমি মাথা টিপে দিতে লাগলাম, কিন্তু কিছুতেই ব্যথা কমছিল না। আমি ওষুধ দিলাম, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। বাইরে আবহাওয়াও খারাপ, রাস্তার অবস্থাও ধ্বংসস্তূপের মতো। বুঝতেই পারছিলাম না কি করব। সারা রাত আমি আর মা ওর পাশে বসে রইলাম। ব্যথায় ওর মাথা যেন ফেটে যাচ্ছিল। ওর মুখ দেখে মনে হচ্ছিল যেন কেউ ওর শরীরের সব রক্ত শুষে নিয়েছে। মা নিজেও অবাক হয়ে গেলেন। একটা সাধারণ জ্বর এত ভয়ঙ্কর হতে পারে কিভাবে? সুহানা কিছুতেই শান্তি পাচ্ছিল না। সারা রাত ধরে ও যন্ত্রণায় কাতরাচ্ছিল। আমরা যতটুকু পারলাম করলাম, কিন্তু ওর যন্ত্রণা কমল না। ফজরের আজানের পর আমাদের অজান্তেই কখন যেন ঘুমিয়ে পড়েছিল। ও কখন ঘুমালো কে জানে। সকালে উঠে দেখি ওর চোখে এখনো ব্যথার ছাপ। রাতের মতো ভয়াবহ অবস্থা না হলেও সুহানা যেন আগের সুহানা নেই। এক রাতের কষ্ট ওকে পুরোপুরি বদলে দিয়েছে। জ্বর কমলে সে একদম চুপচাপ ছিল। মা বারবার বলছিল ডাক্তার দেখাতে, কিন্তু ও নিজেই যেতে রাজি হচ্ছিল না। মা সেই প্রথমবারের মতো ফকিরের জন্য অপেক্ষা করতে লাগলেন। বারবার দোকানের জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিলেন। মা বারবার মুখ ঘুরিয়ে রেল লাইনের দিকে তাকাতেন, যেন ফকিরকে দেখতে পান। নির্দিষ্ট সময় পেরিয়ে গেল, কিন্তু ফকিরের কোনো খবর নেই। সেই রাতেও সুহানার অবস্থা আবার একই রকম হলো। মাথার ব্যথায় সে দেয়ালে মাথা ঠুকতে লাগলো। কখনো আমি ওকে সামলাই, কখনো মাকে ডাকি, আবার ছুটে যাই এলাকার ডাক্তারের কাছে। ডাক্তার এসে অবস্থা দেখে বললেন, এটা সাধারণ মাথা ব্যথা নয়, এক্ষুনি বড় হাসপাতাল নিতে হবে। এটা সাধারণ কিছু নয়। ডাক্তার ব্যথার ইঞ্জেকশন দিলেন। মা তখন বললেন,
আমার মনে হয় দোকানে আসা ফকিরের জন্য এমনটা হচ্ছে, না হলে এর আগে তো কখনো এমন হয়নি। সুস্থ একটা মেয়ে মুহূর্তের মধ্যেই হাতের মুঠো থেকে ফসকে গেল। নিশ্চয় এটা ফকিরের অভিশাপ। আমার মনেও সন্দেহ হতে শুরু করলো। মনে হচ্ছিল কোথাও থেকে ফকির আসুক, আমি তাকে সব কিছু দিয়ে ওর রাগটা কমিয়ে দেই। কিন্তু সেই সন্ধ্যাতেও ফকির এলো না। আমি পাড়ার বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ করলাম, কোথাও ফকিরের খবর নেই। 2 দিন ধরে সে কারো বাড়িতে যায়নি। আমরা বাধ্য হয়ে সুহানাকে করাচির বড় হাসপাতালে নিয়ে গেলাম। সেখানেই তাকে ভর্তি করানো হলো। ডাক্তাররা চিকিৎসা করার সময়ে চোখের পলকে তার চোখ জোড়া ওপরের দিকে উঠে গেল, আর সে হঠাৎ ছটফট করতে শুরু করলো। ডাক্তাররা নিজেদের মতো সব চেষ্টা করছিলেন, কিন্তু যাই করা হোক সব নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। সন্ধ্যার সময় ঘনিয়ে আসছিল। মা সুহানার এই অবস্থা দেখে দ্রুত বাড়ির দিকে ছুটে গেলেন। হয়তো ফকির এসে পড়বে আর মা নিজেই তার কাছে ক্ষমা চাইবেন। মা মাত্র পা বাড়িয়েছেন, তখনই সুহানা জোরে চিৎকার দিয়ে উঠল, তাড়াতাড়ি যান, সে এসেছে, সে আসছে, তার কাছে ক্ষমা চেয়ে আমার জীবন ফিরিয়ে দিন। মা নিজের বৌমার এই অবস্থা দেখে পাগলের মতো কাঁদছিলেন। আমিও হতবাক হয়ে গিয়েছিলাম, বুঝতে পারছিলাম না আসলে কি ঘটছে। মা দ্রুত পায়ে বাড়ি গেলেন। বাড়িতে পৌঁছেই দোকানের জানালা খুলে ফকিরের আসার জন্য দোয়া করতে শুরু করলেন। তার মনে তখন নেতিবাচক চিন্তার ঝড় বইছে। ফকির কি এমন কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী যে তার এই গভীর দৃষ্টিতে এই অবস্থা হয়েছে? মৃত্যুও যেন খুব কাছে এসে দাঁড়িয়েছে। অনেক উদ্বেগের পর ঠিক 5টা বাজতেই মা রেল লাইনের দিকে থেকে ফকিরকে দেখতে পেলেন। মা আতঙ্ক ভরা চোখ নিয়ে ফকিরের অন্য কোনো দরজায় যাওয়ার আগেই ডাকতে লাগলেন। ফকির মায়ের দিকে তাকালো, কিন্তু সে কাউকে পাত্তা না দিয়ে এক এক করে বাড়ি পার হয়ে যেতে লাগলো। সে ঠিক আমাদের বাড়ির সামনে এসে দোকানের জানালায় দাঁড়ালো। মা বিনয়ের সঙ্গে বললেন, ফকির সাহেব, আপনি যা চান আজ নিয়ে যান, শুধু আমার বৌমাকে সুস্থ করে দিন। সে মায়ের দিকে না তাকিয়েই গম্ভীরভাবে বলল, যা চাইব নেব, ভেবে দেখেছ রানী? মা বললেন, হ্যাঁ, শুধু ওকে সুস্থ করে দিন, ওকে ক্ষমা করে দিন। ফকির বলল, তোমার বৌমা কোথায়? মা বললেন, বড় হাসপাতালে। ফকির বলল, আমাকে সেখানে নিয়ে চলো। মা সঙ্গে সঙ্গে ফকিরকে নিয়ে হাসপাতালে গেলেন। ফকির এক নজরে শুয়ে থাকা সুহানাকে দেখে তার চাদরের কোণা থেকে একটা কালো পাথর বের করে মায়ের হাতে দিলেন। বললেন, এটা ওর মাথায় রাখো। মা তেমনটাই করলেন। আমি পাশে দাঁড়িয়ে দেখছিলাম। পাথরটা মাথায় রাখতেই সুহানা হঠাৎ স্বাভাবিক হয়ে গেল। সে পুরোপুরি ঠিক ছিল, কোনো ব্যথাই আর তার ছিল না। আমি আর মা এতটাই আনন্দে ছিলাম যে ফকিরের কথা ভুলেই গিয়েছিলাম। সুহানা বিছানা থেকে উঠে বসলো। আমরা আনন্দে ঘুরে দাঁড়িয়ে ফকিরকে দেখতে গেলাম, কিন্তু সেখানে ফকির ছিল না। ভাবলাম হয়তো সুহানা ভালো হয়েছে দেখে চলে গেছে। আমি ওকে কালো পাথরটা ফেরত দিতে যাচ্ছিলাম, কিন্তু হে কি, আমার হাত তো খালি। তাহলে সেই কালো পাথরটা কি আমার হাতেই ছিল না? আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম, কিন্তু স্ত্রীর সুস্থতার আনন্দটা ছিল আরো অনেক বেশি। আমরা বাড়িতে ফিরে এলাম। মা সুহানার পছন্দের খাবার রান্না করলেন। সুহানা নতুন জামা বের করে গোসল সেরে বাইরে এসে মা আর আমার পাশে বসল। সে সুস্থ ছিল, তবে কিছুটা চিন্তিত দেখাচ্ছিল। আমি জিজ্ঞেস করতে সে বলল, যখন আমি ব্যথায় কাতরাচ্ছিলাম, আমার চোখে শুধু সেই ফকিরের মুখটাই ভেসে উঠছিল, আর কারো কথা মাথায় আসছিল না। এটা বলতে সেখানে একটা ভয় পেয়ে গেল। বলল, কেন এমন হলো? কেন শুধু ফকিরের কথাই আমার মনে ঘুরছিল? আর ওই পাথরটা ছোঁয়াতে কিভাবে এত দ্রুত সুস্থ হয়ে গেলাম? তারপর সে মায়ের দিকে তাকালো। মা, এই ফকির আসলে কে? মা কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় দরজায় ঘন্টা বাজল। বাইরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। বলল, দোকান থেকে কিছু জিনিস লাগবে, আপনারা কি দোকান খুলবেন? সত্যি বলতে এসবের মধ্যে আমরা দোকানের কথা ভুলেই গিয়েছিলাম। আমি উঠে দোকান খুলতে গেলাম। আমার বের হওয়ার সঙ্গে সঙ্গে মা রান্নাঘরে গেলেন। দোকানে কাস্টমার রেখে আমি আবার ঘরে এলাম, আর তখনই আমার চিৎকার বেরিয়ে গেল। সুহানা বিছানায় এলোমেলো অবস্থায় পড়েছিল। তার নাক থেকে রক্ত পড়ছিল, আর শরীরটা বরফের মতো ঠান্ডা। আমার চিৎকার শুনে মা সুহানাকে দেখলেন। আমি পাগলের মতো তার দিকে ছুটে গেলাম, কিন্তু সুহানা আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে পরপারে।
কিছুতেই বুঝতে পারছিলাম না কয়েক মিনিটের মধ্যে কিভাবে সব ঘটে গেল। আমার চোখের পানি যেন থামছিলই না। মায়ের অবস্থা আরও খারাপ। হাসপাতাল থেকে সুস্থ অবস্থায় আমরা তাকে নিয়ে এসেছিলাম, অথচ মুহূর্তেই কি থেকে কি হয়ে গেল। দাফনের আয়োজন চলছিল, আর আমি আর মা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিলাম। আমার চোখে এত পানি ছিল যে সামনে কি ঘটছে কিছু স্পষ্ট দেখতে পারছিলাম না। কবরস্থানে গিয়ে দাফন সম্পন্ন হলো। তখন আমার অবস্থা একেবারে পাগলের মতো। দাফনের পর আস্তে আস্তে উপস্থিত মানুষজন আমাকে সান্ত্বনা দিতে লাগলো। তারপর সবাই একে একে চলে যেতে শুরু করলো, কিন্তু আমার মন কিছুতেই মানছিল না। সবাই আমাকে ফিরে যেতে বলল। আমি উঠে কয়েক পা এগোলাম, কিন্তু আমার স্ত্রীকে আমি কিভাবে একা রেখে যাই? কবরস্থানের পাশে থাকা গাছপালার ভেতর একটা দেয়ালে হেলান দিয়ে বসে পড়লাম। সেখানে সম্পূর্ণভাবে অন্ধকার ছিল। আমি সেই বসে শুধু সুহানার কবরটা দেখছিলাম। রাত আরো গভীর হচ্ছিল, চারিদিকে চাঁদের আলো ছড়িয়ে পড়ছিল। দেয়ালে হেলান দিয়ে আমি তখনও গভীরভাবে কবরের দিকে তাকিয়ে। এমন সময় হঠাৎ আমি সুহানার কবরের কাছে কাউকে আসতে দেখলাম। এত রাতে কবরস্থানে কে আসতে পারে? চোখের জল ভালোভাবে মুছে আবার তাকালাম, যেন পরিষ্কার দেখতে পাই কে এসেছে। ভালোভাবে নজর পড়তেই দেখলাম সে একজন ফকির। আমার দৃষ্টি তার উপর আটকে গেল। সে কবরের দিকে এগিয়ে যাচ্ছিল। আজকের রাতটা আমার কাছে অনেক বেশি অদ্ভুত লাগছিল। আমি বিস্ময়ের সাথে ভাবছিলাম, এই ফকির আবার কে? এত রাতে কবরস্থানে কি করতে এসেছে? সে এগিয়ে গিয়ে অন্য কবরগুলো পেরিয়ে সুহানার কবরের সামনে এসে থমকে দাঁড়ালো। তারপর সে চারপাশে নজর ঘুরিয়ে নিতে লাগলো। আমি নিজের শ্বাসও আটকে রেখেছিলাম। দেখতে চাচ্ছিলাম যে সে শেষ পর্যন্ত কি করে। সে যখন নিশ্চিত হলো আশেপাশে কেউ নেই, তখন সে দ্রুত কবরটা খোঁড়া শুরু করলো। আমার ইচ্ছে হচ্ছিল সামনে গিয়ে তাকে আটকাই, জানতে চাই সে কি করছে, কি চাইছে। কিন্তু ঠিক তখনই মনে হলো কেউ যেন আমার পা শক্ত করে ধরে রেখেছে। আমি সেখানেই নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। এরপর দেখলাম খুব দ্রুত সে আমার সুহানার লাশটা ভেজা মাটি থেকে বের করে এনে মাটির ওপরে রেখে দিল, আর সঙ্গে সঙ্গে কবরের মাটি আগের মতো ঢেকে দিল। এরপর সে সুহানার পাশে বসে কিছু একটা পড়তে লাগলো। সে তার পায়ের কাছে দাঁড়িয়ে ক্রমাগত কিছু উচ্চারণ করছিল। এরপর দেখলাম সুহানার শরীরটা একটু নড়ল। সে কাফন সহ সোজা হয়ে বসল। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু নিজেকে কিভাবে সামলালাম আমি জানি না। সে আবার কিছু পড়ল এবং সুহানার মুখ থেকে কাফন সরিয়ে দিল। সুহানা উঠে দাঁড়ালো। ফকির তখন একটা কালো বড় চাদর তার শরীরে ঢেকে দিল আর তাকে পেছন পেছন আসতে ইশারা করলো। সুহানা চাদরে ঢাকা অবস্থায় ফকিরের পেছন পেছন হাঁটতে শুরু করলো। আমি নিঃশব্দে ঠাঁই দাঁড়িয়ে দেখছিলাম। আমার ভেতর ভয়ে আতঙ্কের ঢেউ খেলছিল। তখন শুধু একটা প্রশ্নই মাথায় ঘুরছিল, এই ফকিরটা আসলে কে? সে কি কোনো জাদুকর যে জাদুর শক্তিতে সব করছে? কিন্তু যদি সে জাদুকরী হয়, তাহলে তার সাথে সুহানার কি সম্পর্ক? আর সুহানা কি আসলেই মারা গেছে? তাহলে সব কি দেখছি আমি? শুনেছিলাম মৃত মানুষের ওপর জাদু কাজ করে না। তাহলে চোখের সামনে যা ঘটছে সেটা কি? মুহূর্তেই সব ভয়কে পেছনে ফেলে আমি দ্রুত ফকিরের পেছনে হাঁটতে শুরু করলাম। সে তখনও এগিয়ে যাচ্ছিল আর এক আঙুল তুলে সুহানাকে পেছনে আসার ইঙ্গিত দিচ্ছিল, আর সুহানা যেন পোষা প্রাণীর মতো ওর পেছন পেছন হাঁটছিল। আমরা রাস্তা পেরিয়ে একটা মসজিদের কাছে এসে পৌঁছালাম, আর ঠিক তখনই এই মুহূর্তটার জন্য আমি অপেক্ষা করছিলাম। এতক্ষণ আমি চুপচাপ পা টেনে টেনে পেছন পেছন আসছিলাম, কিন্তু আমি একা আর কি করতে পারি? ফকিরের ক্ষমতা সম্পর্কে আমার তেমন কোনো ধারণাই ছিল না, কিন্তু হঠাৎ মসজিদটা চোখে পড়তেই যেন এক অজানা শক্তি আমার ভেতরে জেগে উঠল। মুহূর্তেই আমি সুহানাকে শক্ত করে ধরে ফেললাম। ফকির দ্রুত ঘুরে তাকালো। সে কিছু করার আগেই আমি মসজিদের দিকে ছুটে গিয়ে চিৎকার করলাম। ভেতরে নামাজরত কয়েকজন লোক শব্দ শুনে বাইরে বেরিয়ে এলো। তারা আমাদের দেখে প্রথমে ভয় পেয়ে একটু পিছিয়ে গেল।
আমি নিজেই সুহানাকে নিয়ে মসজিদের ভেতরে ঢুকে গেলাম। সেখানে রাতের ইবাদতে ব্যস্ত কিছু মুসল্লি আমার এমন আচরণ দেখে অবাক হয়ে গেলেন। তারা কাফনে মোড়া সুহানাকে দেখে ভয়ে কেঁপে উঠলেন। কেউ কাছে আসার সাহস পাচ্ছিলেন না। আমি মুসল্লিদের সবকিছু খুলে বললাম। ঠিক তখনই মসজিদের ভেতর থেকে এক অদ্ভুত শব্দ হলো। আওয়াজ শুনে সুহানা আবারও অজ্ঞান হয়ে গেল। কেউ বললেন, ওকে হাসপাতালে নিয়ে যাও, হয়তো মেয়েটা মারা যায়নি, তোমরা ভুলে মৃত ভেবেছ। তখন আমি বললাম যে যদি সে জীবিত থাকে তাহলে ফকির কিভাবে জানল? সেই কালো পাথরে এমন কি ছিল? পাথরটা তো আমার হাতেই ছিল, কিভাবে হারিয়ে গেল? আসলে কি ঘটছে? আমার পাশে একজন বয়স্ক লোক ছিলেন। তিনি পবিত্র কোরআন পড়ে পানিতে ফুঁ দিয়ে আমাকে দিলেন। বললেন, পানি ওর ওপরে ছিটিয়ে দাও, একটু খাইয়ে দাও। কিছুক্ষণের মধ্যেই সুহানা জেগে উঠল আর মসজিদে নিজেকে দেখে অবাক হলো। কাফনের দিকে তাকিয়ে সে ভয় পেল। জিজ্ঞেস করল, এসব কি? পাশে দাঁড়ানো একজন তার বাড়ি থেকে মহিলাদের কাপড় এনে দিলেন। সুহানা কাপড় পরিবর্তন করল। সে তখন পুরোপুরি সচেতন। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল তোমার? ও কিছুই মনে করতে পারল না। ফকিরের পেছনে হাঁটার কথাও ওর স্মৃতিতে ছিল না। আমাদের এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ল যে মৃত একটা মেয়ে আবার জীবিত হয়েছে। এলাকার ডাক্তার নিজেও অবাক। যাকে কিছুক্ষণ আগে তিনি মৃত ঘোষণা করেছিলেন, সে কিভাবে আবার বেঁচে উঠল আমি জানি না। আমার কিছুই বলার ছিল না, কিন্তু বাস্তব হলো সে আমার সামনেই ছিল এবং জীবিতই ছিল। মা সবাইকে ফকিরের ব্যাপারে বিস্তারিত বলেছিলেন। সবাই কবরের কাছে গিয়ে দেখল সত্যিই কবরটা ভেতর থেকে খালি ছিল। সেই ফকিরটা কে ছিল? সে কি কোনো জাদুকর নাকি অন্য জগতের কেউ? আমার মনে পড়ল ফকিরের বলা সেই কথাগুলো, সে যা চায় তাই নিতে পারে। আমরা কি জানতাম সে আসলে কি চেয়েছিল? সে কি সুহানাকে কোনো উদ্দেশ্যে ব্যবহার করতে চেয়েছিল, নাকি আমরা সবাই কোনো জাদুকরের কবলে পড়েছিলাম? সুহানার পরিবার এসব ঘটনার পর খুব ভয় পেয়ে গিয়েছিল। আমরাও কম আতঙ্কিত হইনি। তবে বয়স্কদের দোয়া আর সাহসেই সুহানা এখন সম্পূর্ণ স্বাভাবিক। ফকিরের কথা তার মনে আর আসেই না, কিন্তু আমি কিভাবে সব ভুলতে পারি? কেউ জানতো না সে কোথা থেকে আসতো, কোথায় যেত, তার উদ্দেশ্য কি ছিল, আর আসলে সে কে? আমাদের গলির বাইরের কেউ তাকে চিনত না। আমাদের গলির মানুষ ছাড়া অন্য কেউ তাকে দেখেনি। এরপর থেকে আর কোনো ফকিরকে আমার বউয়ের দিকে তাকানোর সুযোগ দেইনি। ওই এলাকা ছেড়ে আমরা অন্য জায়গায় চলে এসেছি। ভাগ্যিস এরপর আর কোনো ফকিরের মুখোমুখি হইনি। তবে আজও আমার মনে প্রশ্ন জাগে, সে আসলে কে ছিল আর কি চেয়েছিল? এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। প্রিয় লিসেনার্স, আপনাদের জন্য কালেক্ট করা আমার ঘটনা আজকের মতো এখানেই শেষ। মনোযোগ দিয়ে ঘটনাটি শোনার জন্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন। এই বলে সামিত আলম তার ঘটনা শেষ করেছেন। খুবই অন্যরকম একটি ঘটনা। একটি মেয়ে মারা যায়নি, কিন্তু তাকে মৃত বানিয়ে ফেলা হয়েছিল, বা একটা মৃত মানুষের মধ্যে যে বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলো তার মধ্যেও ছিল বলেই ডাক্তারও বিভ্রান্ত হয়েছিলেন এবং তাকে কবরস্থ করা হয়েছিল। এটা আমি আসলে এভাবে কখনো ভাবিনি বা এরকম হতে পারে, এটা আমার কল্পনাতেও আসেনি। যাই হোক, আপনারা যদি কেউ এরকম কোনো ঘটনা শুনে থাকেন এর আগে বা জেনে থাকেন, অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি, ভালোর তলে আছি। আর সেই সাথে আরও একটা ঘটনায় যেতে চাই। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ আপনি সব সময় ভালোর তলে
আমি হিমেল। কিছু ব্যক্তিগত সমস্যার কারণে এই ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করা সম্ভব নয়, তাই আপনি ঘটনাটি পড়ে শোনালে আমরা অনেক কৃতজ্ঞ থাকব। বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাই। আমার নাম হিমেল। আমার মূল বাড়ি বরিশালে। আমিও আমার ভাই ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছি। ঢাকায় পড়ালেখা করার সুবাদে আমরা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি একটি বাসায় 2টি রুম ভাড়া নেই। এই বাসায় আগেই 2টি রুমে 2জন বড় ভাই থাকতেন। আমরা আসায় বাসায় 4 রুমে 4 জন থাকতে শুরু করি। প্রথমে বাসাটির একটু বর্ণনা দিই। বাসাটি দক্ষিণ দিকে মুখ করা। বাসায় 2টি বেডরুম আছে। 2টি বেডরুমের সাথেই অ্যাটাচ বাথরুম, বারান্দা আছে, আর একটি সিঙ্গেল রুম, আর অপর পাশে রয়েছে একটি পার্টিশন রুম। আমি সিঙ্গেল রুমে একা থাকি। মূল সমস্যাটি শুরু হয় আমাদের বাসায় আসার আরও সপ্তাহ 2 পরে। আমার সাথে প্রথম ঘটনাটি যেদিন ঘটে সেইখান থেকে শুরু করছি। আমরা 4 জন রাত 11টার সময় রাতের খাবার খেয়ে যে যার রুমে ঘুমানোর জন্য চলে যাই। আমার রুমটি হলো বাসার মাঝ বরাবর। আমি আমার রুমে এসে দরজা লাগিয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ মোবাইল চালানোর পরে আমি ঘুমিয়ে পড়ি। আনুমানিক তখন সময় ছিল রাত 2:30। আমি ঘুমানোর কিছুক্ষণ পরেই আমার মনে হলো কেউ আমার দরজায় টোকা দিল। আমি বলে উঠি, কে ওখানে? কে কে ওখানে? কিন্তু কেউ কোনো সাড়া দেয় না। অতঃপর আমি যেই আবার নিদ্রায় আচ্ছন্ন হলাম, তখন আমি বুঝতে পারলাম আমার দরজার সামনে কেউ হাঁটা চলা করছে। আমি যেই ঘুমিয়ে পড়লাম আবার দরজায় টোকা দিল। এবার আমি উঠে দরজা খুললাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তখন আমি ভেবে নিলাম হয়তো 3 জনের কেউ আমার সাথে মজা করছে। তাই আমি রাগ করে আমার রুমের দরজা আটকিয়ে ঘুমিয়ে পড়লাম। কিন্তু সারা রাত এইভাবেই আমাকে বিরক্ত করছিল। পরের দিন সকালে আমি বাকি 3 জনকে ডেকে জিজ্ঞাসা করলাম এই কাজটি কে করেছে, কিন্তু কেউই স্বীকার করল না। সেদিন আবার রাতের খাবার খেয়ে যে যার মতো রুমে চলে যাই। আমি আমার রুমে গিয়ে মোবাইল ইউজ করতে থাকি। আনুমানিক রাত 2টার পরে আমি বুঝতে পারি আমার রুমের দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। যখনই বুঝতে পারলাম অমনি 2টি টোকা দিল। সাথে সাথে আমি বলে উঠি, কে কে ওখানে? কিন্তু কেউ কোনো কথা বলছে না, চুপ করে আছে। তো আমি অত গুরুত্ব না দিয়ে মোবাইল চালাতে মগ্ন হলাম। আবার হঠাৎ 2টো টোকা দিল। আমি যেহেতু ম্যাট্রেসে ঘুমাই, তাই এই কাজটি কে করছে তা দেখার জন্য হালকা সরে গিয়ে দরজার নিচ থেকে তাকাই। হালকা আলোতে দেখতে পাই লোমযুক্ত 2টি পা। সেই পা দুটিতে লোহার শিকল দিয়ে বাঁধা। আমি আমার চোখের ভুল ভেবে দরজা খুলে দেখতে চাইলাম। দরজা খোলার শব্দ পেয়ে মনে হলো কেউ আমার ঘরের এক পাশ থেকে অন্য পাশে দৌড় দিল। দরজা খুলে আমি কিছুই দেখতে পেলাম না। তাই আমি প্রত্যেকের রুমে গিয়ে তাদেরকে জাগিয়ে তুলি। তারপর তাদের পা লক্ষ্য করতে থাকি, কিন্তু তাদের কারো পাই অমন না। কি হয়েছে সবাই জিজ্ঞেস করলে আমি ব্যাপারটা এড়িয়ে যাই। পরের দিন আমি প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যাই আমার ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটি থেকে আসতে আসতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। সেদিন বাসায় কেউ ছিল না। আমি দুপুরের খাবার খেয়ে চলে যাই গোসল করতে। আমার রুমে যেহেতু বাথরুম ছিল না, তাই আমি আমার রুমের বাথরুমের ব্যবহার করি। যখন আমি গোসলের জন্য গেলাম তখন ইলেকট্রিসিটি ছিল না, তাই বাথরুম হালকা অন্ধকার ছিল। ভেন্টিলেটর দিয়ে যতটুকু আলো আসার কথা ঠিক ততটুকুই আসছিল। পানির কল ছাড়ার পরেই দেখতে পাই বাথরুমের বাম পাশের দেয়ালের টাইলসের ওপরে একটি অদ্ভুত অবয়ব। সেই দেয়ালে আমার ছায়াও দেখা যাচ্ছিল, কিন্তু অন্যটি কার? সেই ছায়ায় আমি দেখতে পাই 2টি ছোট পা, কিন্তু পায়ের পাতা দুটো বড়, পায়ে শিকল বাঁধা। হাত দুটি তুলনামূলক খুবই বড় এবং নখ আছে। মুখ আছে কিন্তু কোনো চোখ নেই। আমার সামনে যেহেতু কিছু ছিল না, তাই ছায়া বরাবর হাত দিতেই অনুভব করলাম লোমযুক্ত কোনো মানুষকে আমি স্পর্শ করছি। আমি আল্লাহর নাম নিয়ে চিৎকার দিয়ে বেরিয়ে এলাম। আল্লাহর নাম নিতে থাকলাম। এত ভয় আমার আগে কখনোই লাগেনি। আমি বাসা থেকে বের হয়ে বাসার সামনে চলে আসলাম। কিছুক্ষণ পর সবাই চলে আসলো। আমি আমার ভাই এবং 2 রুমমেটকে এই বিষয়টি জানালাম। সবাই আমার ঘটনাটি জানার পরে অতটা গুরুত্ব দিল না। বলল এটা হয়তো মনের ভুল, কাউকেই
বিশ্বাস করাতে পারলাম না। এমনকি আমার ভাইও আমাকে বিশ্বাস করল না। আমার নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। দুপুরে আমি যেহেতু ভয় পেয়েছিলাম, তাই সেদিন রাতে আমার রুমের দরজা খোলা রেখে শুয়ে পড়লাম ঘুমানোর জন্য। এরপরই আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। মধ্যরাতে জানি না সেদিন কিসের জন্য আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমের ভেতরে ডান দিক থেকে বাম দিকে চোখ ঘুরাতেই আমি দেখলাম দরজা বরাবর সেই অদ্ভুত অবয়ব। খুবই বাজে চেহারা তার। মুখ দেখে বুঝলাম প্রচুর ক্ষত, চোখ দুটো নেই, সারা শরীরে লোহার পেরেক মারা, শরীরে ও পিঠে পায়ে প্রচুর লোম। কুকুরের মতো বসে আমার দিকে একটি ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে আছে। কি করলি এটা? কেন করলি? এটা বলেই আমার দিকে এগিয়ে আসছিল। আমি জোরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। সকালে যখন আমার জ্ঞান ফেরে তখন আমি চারিদিক থেকে আজানের ধ্বনি শুনি। পাশে তাকিয়ে দেখি আমার ভাইও বাসার অন্য দুই বড় ভাই আমার মুখে পানির ছিটা দিচ্ছে। এরপরে আমার ভাইয়ের কাছে কি হয়েছে জানতে চাইলে তিনি আমাকে বলেন, কাল রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়াতে বারান্দায় দাঁড়িয়ে তিনি সিগারেট খাচ্ছিলেন। সিগারেট খেয়ে আমি বাথরুমে যাই। বাথরুমে ঢুকে হঠাৎ মনে হলো আমার শরীরটা অনেক ভারী হয়ে গিয়েছে। চোখে ঘুম থাকায় আমি ব্যাপারটাকে সাধারণভাবেই নিলাম। একটা কথা, তোর মনে আছে কিছুদিন আগে আমার বাথরুমের আয়নাটি একটি জায়গা দিয়ে ফেটে যায়? সেই ফাটলে আমার হাত লেগে আঙুল কেটে রক্ত বের হয়েছিল। যেহেতু ফজরের আজান আর কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেবে, আমার চোখে অনেক ঘুম থাকায় আমি মুখে একটু পানি দেওয়ার জন্য বেসিনের সামনে যাই। মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকাতেই দেখি আমার ঠিক পেছনে আমার মতো হুবহু একজন দাঁড়িয়ে আছে। আমি আয়নার মধ্যে দেখতে পেলাম আমার পেছনে যে দাঁড়িয়ে আছে তার চোখে মুখে ভয়ঙ্কর হিংস্রতার ছাপ। তার মুখ থেকে অনবরত লালা ঝরছে এবং নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তার চোখ দুটি একদম অন্ধকার, মনে হচ্ছে যেন চোখের কোটরে কোনো চোখ নেই। ভয়ে আমার পুরো শরীর ঘামতে থাকে, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। হঠাৎ আমার মতো দেখতে সেই অবয়বটি বিশ্রী একটা হাসি দিয়ে ওঠে। আমি সহ্য করতে না পেরে ভয়ে চোখ বন্ধ করে ফেলি আর মনে মনে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করি। কিন্তু প্রচণ্ড ভয়ে আমি সবকিছু গুলিয়ে ফেলছিলাম। বারবার চেষ্টা করেও একটুও নড়তে পারছিলাম না। আমার কাঁধের ওপরে একটা গরম নিঃশ্বাস পড়তে থাকে। এইবার আর কোনো সন্দেহ থাকলো না যে আমি যেইটি আয়নায় দেখেছি সেই অবয়বটি একদম আমার পেছনেই দাঁড়িয়ে আছে। আমি শুধু ভয়ে চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করছিলাম। ঠিক সেই মুহূর্তে আজানের ধ্বনি ভেসে আসলো এবং কোণের কাছে পেছন থেকে সেই অবয়বটি ফিস ফিস করে কিছু একটা বলে চলে গেল। ঠিক তখনই তোর চিৎকার শুনে আমি স্বাভাবিক হই আর বাথরুম থেকে বেরিয়ে সবাইকে ডেকে এনে তোর রুমে নিয়ে যাই। তুই তখন অজ্ঞান হয়ে আছিস। এরপরে আমরা আমাদের বাসায় এই ঘটনা জানালে আমাদের অতি দ্রুত বাড়িতে চলে যাওয়ার জন্য বলা হয়। আমরা ওই দিন সকালেই সবকিছু গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। বাড়িতে যাওয়ার সময় আমাদের দুজনেরই জ্বর ছিল। পরে আমাদের এলাকার মসজিদের ইমামকে আমাদের দেখানো হয় এবং তিনি পানি পড়া দেন এবং দুজনকে তাবিজ দেন। কিছুক্ষণের মধ্যেই আমরা আল্লাহর ইচ্ছায় সম্পূর্ণ সুস্থ হয়ে যাই এবং বর্তমানে আমরা ভালো আছি। এই ঘটনা কেন আমাদের সাথে ঘটল সেই উত্তর এখনও জানতে পারিনি। কেউ এ ব্যাপারে কিছু জানলে অবশ্যই আমাদের জানাবেন। ওই বাসা ছেড়ে দিয়ে এখন আমরা নতুন বাসায় উঠেছি। এখন আর কোনো সমস্যা হচ্ছে না। ধন্যবাদ রাসেল ভাই। এই তথ্যগুলো দয়া করে শেয়ার করবেন না, এই বলে তিনি তার ঠিকানা এখানে প্রকাশ করেছেন। আমি সেটি বলছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনার এই ঘটনাটি শেয়ার করার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আবারও রাতের আঁধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক comes alive.
আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আর বড় একটা ঘটনার পরে আমরা এখন চলে যাব একটা অডিও ক্লিপে। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনারা শুনবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভূত.com এর একজন ছোটখাটো ফ্যান বলতে পারেন। আমি আপনার বুথ এফএম শুনি সেই 2012 সাল থেকে। তো মাঝখান দিয়ে কিছুদিন শোনা হয় নাই, তারপর আবার যখন আপনি ভূত.com শুরু করেন তখন থেকে আবার নিয়মিত শোনা হয়। তো অনেকদিন যাবৎ ভাবতেছি একটা ঘটনা পাঠাবো কিন্তু কোনোভাবে পাঠানো হচ্ছিল না। তো ফাইনালি আজকে ঘটনাটা রেকর্ডিং করে আপনাকে পাঠাবো। তো আমি কথা না বাড়িয়ে আমার ঘটনায় চলে যাই। আমার ঘটনাটা হচ্ছে আমার এক বড় ভাইয়ের সাথে। তো আমার বড় ভাই আমাদের সাথে যেভাবে বলছে সে ঠিক সেভাবেই তার ভাষায় বলি। 2014 সাল আমরা 10-15 জন মানুষ মিলে একটা কাজের উদ্দেশ্যে কুমিল্লা যাই। তো কুমিল্লা বিশ্ব রোড থেকে আমরা যে গ্রামের উদ্দেশ্যে যাই সেই গ্রামটার নাম বলি, যদিও ওইখানে আমার পরিচিত কেউ নেই, তো বললেও হয়তো আমাদের কেউ চিনবে না তেমন। ওই গ্রামটার নাম হচ্ছে কিংবামিশা। ওই গ্রামটা খুবই ফেমাস কুমিল্লার মধ্যে। কিংবামিশা গ্রামে আমরা যাই যে কোনো একটা কাজের উদ্দেশ্যে। তো ওইখানে যাওয়ার পরে আমরা একটা বাসায় উঠি। তো যার কাজে যাই সে আমাদের একটা বাসা ঠিক করে দেয়। সেই বাসাতে আমরা উঠি। গ্রামটার কিছুটা বিবরণ দেই, তাহলে হয়তো অনেকে চিনবে যারা। ওই গ্রামটায় 2টা মসজিদ আছে, যেটা আমার কাছে খুবই আশ্চর্যজনক লাগছে। একটা হচ্ছে কুমিল্লার মসজিদ, একটা হচ্ছে আওয়ামী লীগের মসজিদ, আর একটা হচ্ছে বিএনপির মসজিদ। তো আমরা যে বাসাটায় ছিলাম সেটা ছিল বিএনপির মসজিদের আশেপাশে। তো আমরা সেখানে কাজ করতেছি। তো হঠাৎ নারায়ণগঞ্জ থেকে আমাদের একটা বড় ভাই আমাদের উদ্দেশ্যে কুমিল্লা আসবে। তো উনি আমাদের ফোন করে জানায় যে উনি 7টা-8টার দিকে রওনা দিছে। তো আস্তে আস্তে হয়তো 12টা কি একটা বাজতে পারে। তো আমরা তারে যেখানে উনি আসবে সেই লোকেশনটা পাঠাই দেই। তো মাঝে সাঝে ফোনেও কথা হয় ওনার চিনার সুবিধা। পরে উনি আমাদের পাঠানো যে লোকেশন সেখানে আসার পরে যে বিএনপির মসজিদ, এই মসজিদটার এখানে উনি এসে দাঁড়ানোর পরে আমাদের বলে যে ভাই আমি তো এসে পড়ছি, তো তোমরা এসে আমাকে নিয়ে যাও। তারপরে আমরা ফোনে বলি যে ভাই আপনি ওইখানে ওয়েট করেন, আমরা আসতেছি। তো আমাদের আস্তে আস্তে হয়তো কিছুটা লেট হয়, কারণ আমরা সবাই তখন রাতের খাওয়া দাওয়া করতেছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে যখন আমরা ওইখানে আসি, এসে দেখি আমাদের বড় ভাই সেখানে নাই। তারপরে যখন ওনারে ফোন দেওয়ার পরে উনি আমাদের কাছে আসার পরে তার মুখে আমরা ঘটনাটা যেভাবে শুনছি, মানে যা ঘটছে তার সাথে, আমি সেটা বলি। তো বড় ভাই ওইখানে যখন দাঁড়ায় থাকার পরে তার ওই মসজিদের অপোজিটে একটা পুকুর আছে। পুকুরটার পাশে একটা বাজার। তো বাজারের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে আর একটা গ্রামে। তো আমার বড় ভাই যখন ওই মসজিদটার সামনে দাঁড়ায় আছে, তখন উনি খেয়াল করলো যে ওই বাজারের পাশে একটা মহিলা দাঁড়ানো। তো মহিলাটা ওনার দিকেই তাকায় আছে। তো উনি তো কুমিল্লাতে কাউরে তেমন চিনে না, তো ওই গ্রামে তো এর আগে কখনো আসেও নাই। উনি ভাবলো যে একটা মহিলা এইভাবে এত রাতে এখানে দাঁড়ায় আছে, আবার ওনার দিকে তাকায় আছে। ওনার মনের মধ্যে একটা মানে ওই মহিলাকে নিয়ে একটা নেগেটিভ চিন্তা আসলো। উনি ভাবলো হয়তো উনি কোনো খারাপ উদ্দেশ্যে এখানে দাঁড়ায় আছে। তো ওনার ভাবনা থেকেই উনি চুপচাপ ওখানে দাঁড়ায় থাকলো। ওই মহিলার কে আর কি যতটুকু পারতাছিল ইগনোর করার জন্য, কারণ ওই মহিলাটা সোজা ওনার দিকে তাকায় আছিল।
তো 5-7 মিনিট এইভাবে দাঁড়া থাকার পরে মহিলাটা হঠাৎ ওনাকে ইশারা করে বলল যে আমাকে কি একটু হেল্প করতে পারবে। আমার ওই বড় ভাইটা তখন তার এই কথা শুনে তখন ওই মহিলার প্রতি তার যে সন্দেহটা সেটা আরো একটু বাড়লো। তো উনি তো চিনে না, অজানা একটা জায়গা, তো ভাবতেছিল যে মহিলা মানুষ এত রাত্রি যদি তার সাথে যা কথা বলে বা কিছু বলে, যদি এলাকার মানুষ কিছু মনে করে বা একটা যে কোনো প্রবলেম হলেও হতে পারে। তো ওনার এই চিন্তা ভাবনা থেকে সে তার কথার কোনো অ্যান্সার দিচ্ছিল না। তারপরে মহিলাটা আবার বলে, দেখুন আমি এখানে একটু বিপদে পড়ে দাঁড়ায় আছি, আপনি আমাকে নিয়ে যেটা ভাবছেন আমি কিন্তু ওইরকম মেয়ে না। তো যখন এই কথাটা ওই মহিলা বলে, আমার বড় ভাই ভাবে যে আমার মনের কথাটা উনি জানলো কিভাবে, যে উনার আমি কি ভাবতেছিলাম। তারপরে উনি মানবতার খাতিরে ভাবলো যে একটা মহিলা মানুষ নিজ থেকে যখন কথা বলতে চাচ্ছে, তো আমি যাই দেখি কি সমস্যা। পরে যায়, যাওয়ার পরে জিজ্ঞাসা করে যে বলেন আপনার কি প্রবলেম, কি হেল্প করতে পারি আমি। মহিলা ওনারে বললো যে দেখেন সামনে তো আমার বাড়ি, কিন্তু আমি তো এখান থেকে একা যেতে পারছি না, আমার খুবই ভয় লাগতেছে, আমাকে একজন এসে নিয়ে যাওয়ার কথা, তো উনিও আসতেছেন, আমার ফোনে ব্যালেন্স নেই যে নাম্বারটাও সুইচ অফ। তো আপনি যদি একটু আমাকে হেল্প করতেন, আমাকে যদি একটু আগাই দিয়ে আসতেন। তো আমার ওই বড় ভাই ভাবলো যে আমি তো এখানে কোনো কিছু চিনি না। তারপর ওই মহিলা এত রাত্রে বিপদে পড়ছে, উনি আর না করতে পারেন। উনি বললো যে কতটুকু দূরে যেতে হবে। মহিলাটা বলে এই তো 5-10 মিনিটের রাস্তা। তো আমার বড় ভাই ভাবলো যেহেতু 5-10 মিনিটের রাস্তা, তাহলে উনি আমার চিনে পিছনে বেক করে আসতে পারবে। তো যে ভাবার সেই কাজ। তো উনি মহিলাকে বলে আচ্ছা ঠিক আছে, আপনি আগে আগে জানেন, পিছনে আসতে। তো রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তার আশেপাশে তেমন একটা লাইট ওয়েট নাই, গ্রাম অঞ্চলের রাস্তা। দিনের বেলা ওই রাস্তার যেই পরিবেশটা সেটা একটু বলি, যে আমরা দিনের বেলা ওই দিকটায় হাঁটতে বের হইতাম। তো এই জায়গাটা খুবই সুন্দর, কারণ দুনো পাশে হচ্ছে বিল ক্ষেত। তো রাস্তার দুপাশে আপনার সারি সারি গাছ, এখানে তাল গাছ, খেজুর গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন ফলের গাছ লাগানো। তো দিনের বেলা যতটা সুন্দর ওই জিনিসটা রাতের বেলা ঠিক ততটাই ভয়ানক লাগে। তারপরে বড় ভাই হাঁটতেছে এই মহিলাটা ওনার সামনে। তো হাঁটতে 10 বা 15 মিনিটের মতো একটা রাস্তা ওনারা অতিক্রম করলো। করার পরে মহিলা বাম পাশে হঠাৎ একটা বাসার মধ্যে গেট দিয়ে ঢুকলো। ঢুকার আগে আমার বড় ভাইয়ের যে পিছনে তার দিকে একবার ঘাড় ঘুরে তাকাইছে, সেই পর্যন্ত সবই স্বাভাবিক ছিল। তো তাকানোর পরে উনি বাসার মধ্যে ঢুকে যায়। তো গ্রাম অঞ্চলের বাসাগুলা বেশিরভাগ ক্ষেত্রে যেরকম হয় যে অনেক বড় বড় উঠান থাকে, আর একটা পাশে হয়তো বাসা থাকে, রুম থাকে, আরেক পাশটা টোটালি খালি থাকে, উঠান, বড় বড় উঠান। তো ওই বাসাটাও সেম এরকমই ছিল। তো আমার বড় ভাই ভাবলো যে এত রাত পর্যন্ত যেহেতু ওনাকে এতটুকু আগাই দিতে পারছি, তো আমি আরেকটু ভালোভাবে খেয়াল করে দেখি যে উনি অ্যাকচুয়ালি রুমে ঢুকছে কিনা। তো যেই কথা সেই কাজ, আমার বড় ভাই আস্তে আস্তে ওই বাসার মধ্যে এখানে আসে। গেট দিয়ে যখন মাথা ঢুকায় দেখার চেষ্টা করে, তো দেখার পরে উনি দেখতে পায় যে সামনে 3টা রুম স্পষ্ট দেখা যাচ্ছে। আবার ওইখানে একটা লাইট ছিল বাসার মধ্যে, মাঝখানে একটা ছোট বালক ধরানো ছিল। এই জন্য স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই রুমগুলো তালা মারা। আমার বড় ভাই ভাবলো যে যদি তালা মারা থাকে তাহলে উনি মাত্রই তো আসলো, আসার পরে তালা খুলবে, রুমে যাবে, তারপর হয়তো রুমের লাইট অন করবে, ওই আলো তো বাইরে আসার কথা, যেটা স্বাভাবিক হয় আর কি। একটা মানুষ তো সাথে সাথে রুমে ঢোকার পরেই এই রুম দরজা লাগিয়ে দেয় না বা লাইট অফ করে দেয় না। তো ওনার থিঙ্কিং হচ্ছে এরকম যে উনি যদি রুমে যায়, রুমে যাবে, লাইট ধরাবে, সে আলোটা বাইরে আসবে। উনি আর কি ওনার মতো করে ভাবতেছে যে আমি তো বুঝতে পারবো যে একটা মানুষ রুমে ঢুকছে কিনা। তো ওনার ভাবনা এটা আসলো যে যদি রুমে ঢুকতো তাহলে আমি দেখতাম, যেহেতু রুমে ঢুকে নেই তার মানে মহিলা আশেপাশে আছে। তো উনি আটটু বাসার মধ্যে ঢুকলো। ঢুকার পরে ভালোভাবে খেয়াল করলো যে অনেক বিশাল একটা উঠান,
ওনার চোখ যতদূর পর্যন্ত যায় কোনো কিচ্ছু নাই, স্পষ্ট দেখা যাচ্ছে তার সোজা স্টেট একটা বাগজার রাত্রেবেলা হয়তো ওরকমই মনে হইতেছে, যে জঙ্গল টাইপের আর কি। তো আরেকটা পাশ হচ্ছে খালি, তো সোজা একটা বিলের মতো আছে। তো উনি বিলের দিকে যখন মুখ করে তাকানোর পরে খেয়াল করলো যে বিলের একটু দূরে 100 মিটার বা 200 মিটারের মতো এরকম একটা ডিস্টেন্সে যে ঠিক ওই মহিলাটার মতো একজন দাঁড়ায় আছে, যে সেম ওই সাদা কাপড় পরা। ও একটা কথা বলি রাসেল ভাই, যে ওই মহিলাটা সাদা কাপড় পরা ছিল, কিন্তু কাপড়ের মধ্যে কিছুটা ডিজাইন করা ছিল। ডিজাইনটা আমার বড় ভাই দেখছে এই জন্যই যে আপনার উনি ওনার পিছনে যখন মোবাইলের ফ্ল্যাশ মাপ মেরে মেরে যাচ্ছিল তখন আর কি কিছুটা বুঝতে পারছে যে এটা ঠিক ওইরকম সাদা কাপড় না, আমরা যেরকম দেখি কাপড়ের মতো ঠিক ওরকম না, সাদার মধ্যে ডিজাইন ছিল আর কি। উনি বুঝতে পারে যে এই বিলের ওইখানে এত দূরে তুই মহিলাটাই দাঁড়ায় আছে। তো এতক্ষণ পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল ওনার কাছে। তারপর যখন উনি দেখলো যে 1 মিনিটের ব্যবধানে একটা মানুষ এত দূর অব্দি কিভাবে চলে যায়, আবার ওনার দিকে তাকায় আছে, উনি এই জিনিসটা যখন ভালোভাবে খেয়াল করলো তখনই তার মাথায় ভয়টা ঢুকলো আর কি। উনি ভাবলো যে আমি হয়তো ভুল কোনো কিছু এইখানে এসে বসে। তো ওনার মধ্যে তখন ভয়টা কাজ করলো। কাজ করার পরে উনি সাথে সাথে আমাদের ফোন দেয়। ওরা আমরা তো যতটুকু পারি রাস্তার আগায় আসার পরে আমরা ওনারা বলি যে ভাই আপনি তো এমনিতে জায়গা চিনেন না, তারপরে আপনি আবার এই দিকে আসলেন কিভাবে, মানে ওইদিকে তো আপনার যাওয়ার কথা না এত রাত্রেবেলা। তারপর উনি আমাদের বলতেছে যে আচ্ছা আগে বাসায় চলো, পরে আমাদের বলতেছে ঘটনা কি হয়েছে। তারপর আমরা ওনারে দেখলাম যে উনি মানে দৌড়ে আসছে, তো ঘুমে একাকার একটা আতঙ্ক কাজ করতেছে ওনার মধ্যে, মানে শরীর হাত পা হয়তো কাঁপতেছে এরকম। পরে আমরা উনি নিয়ে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে উনি ফ্রেশ হওয়ার পরে খাওয়া দাওয়া করার পরে যখন ওনার জিজ্ঞাসা করি যে ভাই আপনি এত রাত্রেবেলা ওই দিকে কেন গেলেন, আপনার তো এখানে চেনার কোনো কথা না, ওই দিকটা অন্তত না। পরে উনি আমাদেরকে পুরো ঘটনাটা বলল। তো ঘটনাটা আমাদের বলার পরে যখন আমরা সবার উদ্দেশ্যে ঘুমানোর জন্য বলি, তো আমরা সবাই ঘুমিয়ে পড়ি। তো তখন কয়টা বাজবো, রাতে 3টা বা 4টা হবে। উনি মাত্রই ঘুমাইছেন, যেহেতু অনেক রাত করে আসছে। তো খাওয়া দাওয়া করতেই রাতে 2টার মতো বেজে গেছে। তারপর হয়তো 1 ঘন্টা ঘুমাইছে, এর মধ্যে উনি চিৎকার দিয়ে ওঠে। তো ওনার চিৎকারে তো আমাদের সবাই ঘুম ভেঙে যায়। তো আমরা লাইট ধরানোর পরে তারা জিজ্ঞাসা করি যে ভাই কি হয়েছে, চিৎকার দিলেন কেন? তখন উনি বলতেছে যে ভাইয়া আমি তোমাদের যে ঘটনাটা বললাম মহিলাটাকে নিয়ে, সেই মহিলা তো আমার স্বপ্ন আসছে। আমরা তো কৌতূহল বশত তারা জিজ্ঞাসা করি ভাই কি স্বপ্ন দেখলেন? উনি আমাদের বলল যে আমি যে মহিলাটাকে আগায় দিয়েছি তার চেহারা তো স্পষ্ট আমার মনে আছে, কারণ তার আমি দেখছি সামনাসামনি। তারপর সে আমার স্বপ্নে আসলো, এসে আমাকে বলতেছে যে আমার বাসা পর্যন্ত আগায় দিছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আমি আরেকটু খুশি হইতাম যদি আপনি আমার সাথে আরেকটু আমার কাছাকাছি এসে আমার সাথে দেখা করে যেতেন, তাহলে আপনার জন্য আমার কাছে একটা ছোট গিফট ছিল, আমি সেই গিফট আপনাকে উপহার হিসেবে দিতাম। এটা বলে নাকি তার স্বপ্নের মহিলা একটা হাসি দেয়, রহস্যজনক হাসি দেয়। আর সেই হাসিটার মধ্যে নাকি একটা অন্যরকম ভয় ছিল, যেটা উনি বলে। এটা দেখে উনি অনেক ভয় পায়। তো ভয় পেয়ে আর কি চিৎকার দিয়ে ওঠে। তো এই ছিল রাসেল ভাই ওনার ঘটনা, যেটা উনি শেয়ার করছে আমাদের সাথে। তো যদি ভালো লাগে অবশ্যই ঘটনাটা শেয়ার করবেন লিসেনারদের সাথে। আর যদি এই ঘটনাটা সিলেক্টেড হয় তো আমার কাছে আরো অনেকগুলা ঘটনা আছে, ওই ঘটনাগুলাও আমি নেক্সট টাইম পাঠানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি শামীম, বলছি না আমি
লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আর এই মুহূর্তে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আরও একটি ঘটনায় যেতে চাই। অবশ্যই সেই ঘটনাটি অডিও ক্লিপ হিসেবেই কেউ পাঠিয়েছেন। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি voot.com এর টিমকে এবং সেই সাথে সকল লিসেনার্সকে, কারণ আমি আমার জীবনে ঘটে যাওয়া প্রথম ঘটনা অডিও ক্লিপের মাধ্যমে কিছুদিন আগে voot.com এ শেয়ার করি। সেটি হচ্ছে voot.com এ সিলেক্টেড হয় এবং শেয়ার করা হয়। আজকেও আমি কিছু গল্প শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমার পরিবারের সাথে ঘটে যাওয়া এবং আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা। তো আর কথা বাড়াবো না, চলেন ঘটনায় চলে যাই। ঘটনাটা হচ্ছে সাতক্ষীরার কোনো একটা এলাকার। আমি একদম এলাকার নামটা বলবো না। যা হোক, আমরা তখন বাসা ভাড়া থাকতাম। তো আমরা একটা বাসা পাই। বাসাটা ছিল 4 তলা, 2 ফ্ল্যাটের বাসা। মাঝ দিয়ে সিঁড়ি, বাম হাতে ফ্ল্যাট এবং ডান হাতে ফ্ল্যাট। তো আমরা যখন বাসাটায় উঠি তখন ওই বিল্ডিং এর পশ্চিম পাশের আপনার 4 তলায় কমপ্লিট ছিল এবং পূর্ব পাশের ফ্ল্যাটগুলা কমপ্লিট ছিল না, মানে কাজ চলছিল। তো আমরা 4 তলাতে উঠি এবং বাড়িওয়ালার সাথে আমাদের একটা কমিটমেন্ট হয় যে যখন পূর্ব পাশের বিল্ডিং কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ওই পূর্ব পাশে 2 তলাতে নেমে আসবো, 4 তলা থেকে 2 তলাতে শিফট করব। যা হোক, আমরা যথারীতি ফ্ল্যাটে উঠে যাই। উঠে যাওয়ার পরে ওই বিল্ডিং এরই অনেক ভাড়াটিয়ারা আমাদের বলতে থাকে যে আপনারা কি কিছু জানেন, আপনারা কি জেনে শুনে ফ্ল্যাটটা নিয়েছেন? তো তখন আমরা তাদেরকে প্রশ্ন করি কি এমন কথা যে জানতে হবে বা এমন কিছু ব্যাপার স্যাপার। তো তারা ডিরেক্টলি কখনোই বলে না যে ফ্ল্যাটে কোনো সমস্যা আছে কি নাই বা কেন তারা এই কথাগুলো বলছে, তারা ডিরেক্টলি আমাদের বলে না। যা হোক, তাদের কথায় আমরা তেমন পাত্তা দেই না। তবে আমার আম্মু এটা নিয়ে একটু চিন্তা করে যে কি এমন কথা বলতে চায় যে তারা ডিরেক্টলি বলছে না, ইনডিরেক্টলি বলছে। যাই হোক, আমরা ফ্ল্যাটে থাকি। তো ঘটনা শুরু হয় এক সপ্তাহ পর থেকে। 1 সপ্তাহ পর প্রথম সমস্যাটা শুরু হয় আমার আম্মুর সাথে। আমার আম্মু ঘুমিয়ে যাওয়ার পরে প্রায় 1:30 কি 2টার দিকে আনুমানিক তখন শুনতে পেত যে আমি অথবা আমার ছোট ভাই আম্মুকে ডাকছি যে আম্মু দরজাটা খুলো, এমন ভাবে ডাকতো এবং দরজায় 2টা নক করতো। তো আম্মু দৌড় দিয়ে এমন হয়েছে 2-3 বার দরজা খুলতে গেছে, বাট খুলতে যেয়ে দেখে যে অনেক রাত, 2টা-2:30 বাজে। তো এত রাত্রে তো আমাদের বাইরে থাকার প্রশ্নই ওঠে না। তো আম্মু চেক করতে যেত আমাদের রুমে যে আমরা আছি কিনা। চেক করে দেখতো যে না, আমরা রুমে ঘুমাচ্ছি। তো আম্মু ভাবতো যে হয়তো বা মনের ভুল, সেইটা ভেবে আম্মু আবার ঘুমিয়ে যেত। তো একদিন রাতে আম্মুর ভুলটা ভাঙে যে ঠিক এমন 2টা কি 2:30 বাজে। তো আমি একটা হুজুরের কাছে পড়তাম আর কি, আরবি পড়তাম। তো আম্মু শুনে সেই হুজুরটা, মানে সেই হুজুর আম্মুকে ডাকছে দরজায় নক করে যে আপা দরজা খুলেন। তো আমার বাবা আম্মুর পাশে শুয়েছিল আর কি। তো আমার বাবারও ঘুম ভেঙে যায় নক করার শব্দে। তো আমার আম্মু তড়িঘড়ি করে উঠে, মানে যেহেতু আম্মু ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে দরজাটা, মানে মেন দরজা খুলতে যায় আর কি। তো আমার বাবা তখন পিছন দিয়ে ডাকে যে তুমি কোথায় যাচ্ছ? তা বলে হুজুর আসছে, দরজাটা খুলে দিয়ে আসি। তো আমার বাবা বলে এখন কয়টা বাজে দেখছো? ঘড়ির দিকে তাকায় দেখে 2:30 বাজে। তো আমার বাবা আমার আম্মুর দিকে এবং আমার আম্মু আমার বাবার দিকে তাকিয়ে থাকে যে কি হলো। এবং আমার আমার আম্মু ভয় পাবে বিধায় আমার বাবা সেদিন রাতে আম্মুকে বলেনি যে বাবাও শব্দটা শুনেছে। পরের দিন সকালে উঠে বলে যে শব্দটা আমিও শুনেছিলাম এবং আমিও স্পষ্ট শুনেছি যে হুজুরের গলায় তোমাকে কেউ ডাকছে যে আপা দরজাটা খুলেন এবং দরজায় 2টা নক করছে।
যাই হোক, এমন ঘটনা প্রায় ঘটতে থাকে। একটা ঘটনা গেল। দ্বিতীয় ঘটনা হচ্ছে সেম বাসায় আমি প্রায় মাগরিবের আজান দিবে এমন একটা সময় আমি বাইরে থেকে আসছি। এসে আমি ওয়াশরুমে গেছি ফ্রেশ হওয়ার জন্য। তো ওয়াশরুমে যেখানে আমরা বালতি রাখি, মানে ট্যাপ থেকে যে বালতিটা পানি পড়ে ওই ট্যাপের নিচে, তো আমি বালতিটা সরিয়ে আমি পা ধুচ্ছিলাম আর কি, আর হাত দিয়ে পানি নিয়ে মুখে দিচ্ছিলাম। এমন সময় দেখি রাসেল ভাই, আমি এখনো বলছি আমার মানে গায়ের কাটা খাড়া দিচ্ছে। এমন সময় দেখি আমার চোখটা ফ্লোরের দিকে যায়, ওয়াশরুমের ফ্লোরের দিকে যাওয়ার পরে দেখি একটা সাদা কাফনের কাপড় পরা একটা লাশ, মুখটা খোলা, মানে চোখের কুঠুরির ভিতরে চোখ নাই, একদম মানে চোখ বের হয়ে আসছে, মনে নাই চোখ বের হয়ে আসছে এমন একটা অবস্থা। এবং তার পুরো চেহারাটা একদম মানে গলে গলে পড়ছে এমন একটা অবস্থা। আর সে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি এটা দেখে চিৎকার করে ওয়াশরুম থেকে বের হয়ে আসি। বের হয়ে আসার পর আমার আম্মু শুনে যে কি হয়েছে, তো আম্মু ভয় পাবে বিধায় আম্মুর সাথে আমি শেয়ার করি না। যাই হোক, সেটাও আমি মনের ভুল ভেবে আমি নিজেকে সান্ত্বনা দিই যে এমন কিছু হয়তো বা না, আমি ভুল দেখেছি। পরে যখন এই ব্যাপারগুলো আরো বেশি বাড়াবাড়ি হওয়া শুরু করলো, তখন ওই ফ্ল্যাটে মানে ওই বিল্ডিং এর যে বাকি ভাড়াটিয়ারা ছিল তাদের সাথে আমরা শেয়ার করা শুরু করি যে এমন এমন ঘটনা। তো তখন তারা বলে যে আমরা তো আপনাদেরকে প্রথম বলেছিলাম যে আপনারা সব জেনে শুনে এই ফ্ল্যাটে উঠেছেন কিনা। আমরা তো জানি অনেক ভাড়াটিয়া এই ফ্ল্যাটে থাকে, বাট শেষ পর্যন্ত থাকতে পারে না, তারা চলে যায় এই সমস্যার কারণে। তো আমরা তো ভেবেছিলাম আপনারা জেনে শুনে উঠেছেন। তো আমরা তখন বলি জেনে শুনে কি কেউ এমন ফ্ল্যাটে উঠে? যাই হোক, বাড়িওয়ালার সাথে আমরা কথা বলি। বাড়িওয়ালা বলে যে আপনারা একটু দোয়া কালাম পড়েন, ঘর বন্ধ করে নেন। সমস্যাটা বাধে সেইখানে যখন আমরা ঘর বন্ধ করতে যাই এবং বিল্ডিং এর সবাই জানতে পারে যে আমরা বাসা বন্ধ করতে চাচ্ছি, তখন বিল্ডিং এর সবাই আমাদের সাথে বিরোধিতা করে। কারণ সামহাও যদি আমরা ঘর বন্ধ করে ফেলি এবং জানি না কি ছিল ওইখানে, সেগুলা হয়তো বা বিল্ডিং এর সবাইকে বিরক্ত করতে পারে বা ভয় দেখাতে পারে। সেই ভয়তে তারা আমাদেরকে মানে বাসা বন্ধ করতে দেয়নি। তারপরেও আমরা লুকিয়ে বাসা বন্ধ করি, কারণ আমার ছোট ভাই আছে, আম্মু আছে, এরা তো ভয় পায়। যাই হোক, এই একই বিল্ডিং এর আরেকটা ঘটনা। তখন আমরা এর ভিতরে হচ্ছে আমরা ওই যে পূর্ব পাশের 2 তলা কমপ্লিট হয়ে যায়, আমরা 2 তলাতে শিফট করি। এরই ভিতরে ওই একই বিল্ডিং এর আমরা যে 4 তলায় থাকতাম তার অপোজিটে যে ফ্ল্যাটটা ছিল সেম 4 তলা, ওটা কমপ্লিট হয়ে যায়। তো ওইখানে একটা নতুন ভাড়াটিয়া ওঠার পরে সে আন্টি হচ্ছে 2 মেয়ে নিয়ে থাকতেন এবং আন্টির হাজবেন্ড থাকতেন বিদেশে। তো তার সাথে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে একদিনকে ভোরবেলা, মানে আন্টির 2 মেয়ে কোচিং এ যেত ভোরবেলা। তো একদিনকে ভোরবেলা বৃষ্টি হয়, মানে ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে। তো আন্টির ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গেলে দেখে আন্টি যে রুমে আছে, মানে আন্টির রুমে, তো দেখে যে আন্টির বড় মেয়ে আয়নার সামনে মানে রেডি হচ্ছে কোচিং এ যাওয়ার জন্য, চুল ছেড়ে দিয়ে মানে রেডি হচ্ছে সে তার মতো করে। তো আন্টি হচ্ছে ঘুম চোখে তার দিকে বলে যে কোচিং এ যাবে, বাইরে তো বৃষ্টি হচ্ছে, তাইলে ছাতা নিয়ে যেও। তো সে আবার মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দেয়, কথা বলে না। তো আন্টি ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পরে আন্টির হঠাৎ করে মানে ঘুম ভেঙে যায়। কিরে, ওরা তো চলে গেছে, আমার তো মেন দরজা লক করতে হবে, ওরা চলে গেল, আমাকে ঘুম থেকে ডাকলো না, মেন দরজা তো খোলা। এইভাবে আন্টি ঘুম থেকে লাফ দিয়ে উঠে এবং মেন দরজা চেক করতে যায়। তো মেন দরজা চেক করতে যখন যায় তখন দেখে যে না, দরজা লক করা, ভিতর থেকে লক করা, মানে বাইরে তারা কেউ যায়নি। তো আন্টি তখন ভাবে হয়তোবা বৃষ্টি হচ্ছে বাইরে, সেই জন্য ওরা পড়তে যায়নি, হয়তোবা ঘরে বসে পড়ছে। তো আন্টি মেয়েদের রুমে যায়। রুমে যাওয়ার পরে দেখে যে সেম আন্টির বড় মেয়ে মানে আফসা আলো, রুমে লাইট নাই, আফসা আলোতে চেয়ারে বসে আছে এবং তার চুলটা পিছন দিক থেকে ঝুলছে আর কি, মানে চুল খোলা। তো আন্টি ভাবে যে হয়তোবা যেহেতু পড়তে যায়নি, হয়তোবা টেবিলে বসে পড়ছে বা এমন কিছু। আন্টি অত মাথায় অত কিছু নেয় না। আন্টি আবার মানে ঘুমাতে চলে যায়। তো আন্টি যখন শুয়ে পড়ে তখন আন্টির চোখটা যায় আন্টির মানে রুমে যে ওয়াল
ঘড়িটা ছিল ওইটার দিকে। তো আন্টি তখন দেখে 2:30 বাজে। তো আন্টি তখন মানে লাফ দিয়ে আবার উঠে বসে, কি ব্যাপার এখন 2:30 বাজে, আমার বড় মেয়ে হচ্ছে কোচিং এ যাওয়ার জন্য রেডি হলো, বাট কোচিং এ গেল না, আবার চেয়ারে বসে আছে, কি সমস্যা? আন্টি আবার আন্টির মেয়ের রুমে যায়, মেয়ের রুমে লাইট দিয়ে দেখে যে 2জন মেয়ে ঘুমাচ্ছে, এবং মানে তাদের ঘুমটা, তারা রাতে যেমন ভাবে ঘুম পড়েছে তেমনই, মানে এর ভিতরে উঠলে তো বোঝা যায় যে তারা ঘুম থেকে উঠে যাবে এমন কিছুই না। তো আন্টি তখন মানে খুবই ভয় পায়, এবং এটা হচ্ছে আমাদের সবার সাথে শেয়ার করে যে এমন এমন হয়েছে। এর ভিতরে তার সাথে অনেক ঘটনা ঘটেছে, সেগুলো সময় পেলে অন্য সময় শেয়ার করব। তো এই ছিল আজকের ঘটনা। সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন, এবং আমার ইচ্ছা আছে ভবিষ্যতে কখনো যদি সুযোগ পাই আমি ভূত.com এসে সরাসরি স্টুডিওতে ঘটনা শেয়ার করব। আমার কাছে একটা অনেক বড় ঘটনা আছে, যেটা হচ্ছে আমি অনেক পরে শেয়ার করব ইনশাল্লাহ। তো যা হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ভূত.com এর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত.com এ। আমি রাসেল আছি সাথে, এবং এখন সময় হলো তৃতীয় অডিও ক্লিপটি শুনে আসার। চলুন কথা না বাড়িয়ে আমরা শুনে ফেলি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি খুব ভালো আছেন, কেননা আপনি সবসময় ভালোর দলেই থাকেন। তো রাসেল ভাই, আমি ভূত FM ছোটবেলায় খুব শুনতাম, ওই সময় নানুর বাড়িতে গেলে ভূত FMটা শোনা হইতো। কিন্তু রিসেন্টলি আপনার ভূত FM বন্ধ হওয়ার পর আপনার এই ইউটিউবের ভূত FM শোনা হয়, ভূত.com শোনা হয়। তো আমি আজকে প্রথম আমি কোনো একটা অডিও রেকর্ড করে পাঠাচ্ছি, আশা করি আপনার ভালো লাগবে, কেননা এই ঘটনাগুলো সত্য, বাস্তব ঘটনা, এখানে কোনো নাই, মিথ্যা কোনো বানোয়াট কিছু না। তো রাসেল ভাই, আমি যে ঘটনাগুলো বলবো তার আগে আমি আমার পরিচয় দিই। রাসেল ভাই, আমি ময়মনসিংহ বিভাগের সিটি কর্পোরেশনের 11 নম্বর ওয়ার্ডের আকোয়া হাজিবাড়ি থেকে বলছি। তো রাসেল ভাই, আরেকটু বলতে চাই, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিই, আমি আসলে প্রথম পাঠাইতেছি, তো আসলে উচ্চারণ বা আঞ্চলিকতা আসতে পারে, এটা আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেননা আমি আগে কখনো পাঠাই নাই, এই প্রথম আমার পাঠানো। আমার বেশ কিছু ঘটনা আছে, তো আমি রিসেন্ট টাইমে বেশ শুনতেছি, ভূত.com বেশ শুনতেছি, এনজয় করতেছি, আপনি বলতেছেন ঘটনার জন্য, তো ভাবলাম পাঠিয়ে দিই। তো রাসেল ভাই, ঘটনাটা হলো মূলত আমার বিক্ষিপ্ত ঘটনা রাসেল ভাই, কিন্তু ঘটনাগুলো সত্য আছে, ছোট ছোট কয়েকটা ঘটনা আছে, সেগুলো আমি রেকর্ড করছি। তো ঘটনায় আসা যাক। তো রাসেল ভাই, প্রথম ঘটনাটা যদি বলি তাহলে সেটা হলো আমার বাসায়, আমাদের বাসা ছোট বাসা, বিল্ডিং বাসা। তো বাসায় মাঝে মধ্যেই ফজরের আগে বা রাত্রেবেলা আমি পিসি দেখি, কম্পিউটার দেখি, তো মাঝে মধ্যেই দেখা যায় সিলিং থেকে, আমাদের সিলিংটা আবার বোর্ড করা, তো সিলিং থেকে দেখা যায় কেমন একটা বম ব্রাস্ট হলে যেরকম শব্দ হয়, এরকম মাঝে মধ্যেই শব্দ হয়। তো আমি ভাবলাম যে হয়তো কারেন্টের কোনো ইস্যু, তা আমি কয়েকবার উপরে দেখছি, চেক করে দেখছি কারেন্টের জন্য হচ্ছে না কিসের জন্য, তা আমি এটার আসলে কোনো হদিস পাই নাই। তো এইভাবেই শব্দ হয়, আবার মনে করেন কিছুক্ষণ বন্ধ হয়ে যায়, আবার একটু পরে শব্দ হয়, ফজরে নামাজ পড়ে আসলেও দেখি বা রাত্রেবেলাও দেখি, তো এইভাবেই চলে। তো এটার আসলে আমি কোনো পাচ্ছি না, এটা আমার কাছে অ্যাবনর্মালি মনে হয়। তো এই যে কাহিনী, কিন্তু এটা এখনো চলছে, কিছুদিন আগেও হয়েছে শব্দ, কিন্তু মাঝে মধ্যেই হয়, আবার মনে করেন 2-1 দিন হয়, পর আবার বন্ধ, পরে আবার হয়, এরকম করে বিগত 2-3 বছর ধরে হচ্ছে। কিন্তু এটার আমি এখনো কোনো এটার সদুত্তর বা যে আপনার আসল কারণটা খুঁজে পাচ্ছি না। আপনারা কেউ যদি কোনো কিছু বুঝেন বা কোনো ধারণা দেন, তাহলে আমি সেটি পেলে একটু খুশি হব। তো রাসেল ভাই, এই হলো একটা। আরেকটা ঘটনা হলো আপনার, আমার নান্নু বাড়ি আমাদের
এই 11 নম্বর ওয়ার্ড থেকে সিটি কর্পোরেশন তাদের এটাও অঞ্চলটাও আমাদের সদরেই পড়েছে। আমাদের শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে, এই 8 কিলোমিটার কি 10 কিলোমিটার হবে দাপুনিয়া নামক জায়গা। দাপুনিয়া থেকে আরেকটু ভিতরে 6 মাইলের পরে গাগরা ইউনিয়ন 11 নম্বর শুইলা পশ্চিমপাড়া আমার নানুর বাড়ি। তো সেখানে একটি ঘটনা ঘটেছে, সেটি হলো আপনার আমি এই যে রিসেন্ট এই 2 দিন আগে আমি গিয়েছিলাম, সেখানে আমার মামাতো ভাই আছে 2 জন, বাবু এবং তামিম, তাদের সাথে বসে রাত্রেবেলা পুকুরের পাশে মাচায় বসে আড্ডা দিচ্ছিলাম। তখন কথায় কথায় বললাম যে আমি তো ভূত FM শুনতেছি, তোমাদের কি খবর, তোমরাও কি শুনো নাকি? না ভাই, আসলে ব্যস্ততার কারণে তেমন শোনা হয় না, মাঝে মধ্যে শুনি। তখন আমি তাদেরকে বললাম, তো তোমাদের কি কোনো ঘটনা আছে, এতদিন যাবত এখানে আসো, তো কোনো কিছু তো চোখে পড়তে পারে। তখন আমার মামাতো ভাই, আমার বড় মামার ছেলে, আমরাত মামার ছেলে তামিম তখন আমার বললো, ভাই ঘটনা তো তেমন নাই, কিন্তু ঘটনা ছোট কিন্তু ঘটনা সত্য, আমি নিজে দেখছি। আমি বললাম যে কি ঘটনা বলো শুনি। তখন তামিম আমাকে বলল যে এখানে বলে রাখা বলো রাসেল ভাই, তামিমের দাদু আবার দাদা নানা ছিল আপনার কবিরাজ, বুঝছেন? তো তামিমের নানা ছিল কবিরাজ, তার নাম ছিল গাদু মৌলভী। তিনি খুব বিখ্যাত ওই পার্শ্ববর্তী গ্রাম গোপালনগরের। তো এখানে যারা আছেন তারা হয়তো বা চিনবেন, গাদু মৌলভী খুব নাম করা কবিরাজ ছিল, তার নানা ছিল গাদু মৌলভী। তো তামিম ছোটবেলায় ওইখানেই থেকে বড় হয়েছে, পরে আপনার 2-3-তে হয়তো বা 2-3 এরকমই ওই সময় পরে এখানে আমাদের নানু বাড়িতে দাদার বাড়িতে চলে আসে, নানার বাড়িতে এসে বড় হয়েছে। তো ওখানে তার নানা মারা যাওয়ার পরে সে বেশ কিছু বাস্তব কিছু অনুধাবন করেন, যেমন আপনার ঘুমায় আছে, এটা তামিমের ভাষ্য মতে তামিম আমার বলছিল যে ঘুমায় আছে, তো ঘুম হঠাৎ 3টার দিকে ভেঙে গেছে মধ্যরাতে। তখন বাইরে জানালা করে তাকিয়ে দেখে মেয়ের অবয়বে সাদা কি যেন দাঁড়ায় আছে, তখন তাড়াতাড়ি জানালা বন্ধ করে সে ঘুমিয়ে যায়। আবার আপনার দেখেন বাইরে দূরে ছায়ার মতো কালো যেন কি আছে, তখন সে ছোট, কিন্তু এগুলো সে বাস্তব নিজে দেখেছে। এগুলো রাসেল ভাই কোনো বানোয়াট না, সত্য ঘটনা রাসেল ভাই। তো তারপরে সে এরকম, তারপরে তার নানা ও ছোটবেলা তার সাথে মজা করে বলতো, কিরে তুই কি কবিরাজ বিদ্যা শিখবি বা এরকম অনেক কিছু বলতো তাকে, তখন তো সে ছোট। আর তার নানার ব্যবহৃত কবিরাজি বিভিন্ন বই টই বেশ অনেক দিনই ছিল, এখনও আছে, কিন্তু এখন কই আছে তামিমের জানা নাই, তবে সেই কবিরাজের বইগুলা আছে সম্ভবত। এছাড়াও তামিম বিভিন্ন সময় বিভিন্ন কিছু, কারণ তার নানা ওই প্রেক্ষিতে ওইখানে থাকা হয়েছে, এবং তাদের নানু বাড়ি এরিয়াটাও আপনার আমি গেছিলাম, ওইখানে এরিয়াটা জঙ্গল অন্ধকার একটু। আপনি যদি যান বা আপনি যদি দেখেন তাহলে আপনি বলবেন যে আসলে এটা আসলে একটু ভয়ঙ্করই লাগে। সাথে পুকুর, নারিকেল খাওয়া হয়েছে, নারিকেল গাছ, পুকুর, ডোবা, অন্ধকার জঙ্গলের মতো। আসলে ওদের বাড়িটাও পুরানা, তো এরকম একটা পরিবেশ। তো এছাড়াও তামিমের বেশ কিছু ঘটনা আছে এরকম, সে দেখছে বন্দে মাছ ধরতে গেছে, তখন যায় দেখে বন্দের মধ্যে মাছ ধরতে গেছে, এই দূরে জঙ্গলের মধ্যে যেন কেমন কীরকম শব্দ হচ্ছে এরকম ঘটনা, বা পাশের পুকুরে কি যেন ঝাঁপ দেওয়া পড়ছে এরকম ঘটনা সে প্রায়ই দেখছে, কারণ গ্রামের ছেলে বুঝেন মাছ টাছ ধরে, তো এরকম দেখা হয়েছে তার। এছাড়া রাসেল ভাই ওই যে আরেকজন মামাতো ভাই আছে, তার ঘটনাটা বলি। এটা কিন্তু রাসেল ভাই বেশি দিন আগের না, এই যে কালকে আমি আসছি নানু বাড়িতে, কালকে আসি, পরশু দিন রাত্রেবেলা কারেন্ট চলে গেছিলো, ওখানে বসছিলাম, তখন এই 2 ভাইয়ের সাথে কথা বলছি। তো পরে ওই ভাই যে বললো বাবু, সেও আমার বড় মামার ছেলে, আতিক মামার ছেলে বাবু, সে আমাকে বললো, আমি জিজ্ঞাসা করলাম তোমার কি ঘটনা আছে বলো, তুমি তো দেখতেই পারো জিন আছে, এটা কোরআনেও আছে, দেখতেই পারো বাবু, তুমি বলো তোমার এই পর্যন্ত তুমি কি কোনো কিছু দেখছো নাকি? ভাই দেখছি তো কিছু, কিন্তু ছোট, কিন্তু আসলে সত্য বলা কিন্তু ছোটই হয় রাসেল ভাই, এত ভয়ানকভাবে এত কিছু হয় না। তো বাবু আমাকে বললো যে আমি দেখছি, আমি যখন এই 5-7 বছর 8-10 বছর আগে আমাদের পুরান টয়লেট ছিল রান্নাঘরের পিছনে এই বাসজারের সাথে, তো ওইখানে নাকি সে গেছে, তখন দেখে বাথরুম থেকে বের হয়ে দেখে জঙ্গলে দিয়ে কি যেন ছায়া মূর্তি এরকম লম্বা হয়ে দাঁড়ায় আছে, বা আপনার বিভিন্ন জায়গায় ওইদিকে আবার খেত ছিল, ওইখানে কীরকম শব্দ শিয়ালের মতো কিরকম ভয়ঙ্কর একটা সিচুয়েশন। পরে আবার আপনার ওই খাসি বা ওই পাঠা বলি আমরা আঞ্চলিকভাবে,
সেগুলোর যে গন্ধ, এরকম গন্ধ বাইসে আসা, এরকম ছোট ছোট দেখা হয়েছে। বা বাজার থেকে আসার সময় বাবু দেখছে ওই ভাসজার আপনার সামনে ঝুঁকা পড়তেছে। এছাড়া মনে করেন আমাদের ওইখানে পুকুরের পাশে ওইদিকে একটা ওই জায়গাটা নিয়ে অনেকের অনেক মত আছে, ওই জায়গা দিয়ে গেলে নাকি মাছ টাছ নিয়ে গেলে, এগুলো যে ঘটনা শুনি রাসেল ভাই, এগুলো আসলে সত্য, বিভিন্ন গ্রামে হয়, আমাদের এখানে হয়েছে। এই মাছ নিয়ে গেলে আপনার দেখা গেছে যে বাঁশ নামায় দিতেছে, পরে আবার কিছুক্ষণ অপেক্ষা করলে হয়তো বা একটু কিছু কথা বললে তারপরে নাকি বাঁশ আবার উঠা যায়, এরকম জায়গা আছে। আবার ওই জায়গায় আপনার খেজুর গাছ ছিল অনেক মাথার, এটা আম্মার মুখে শুনছিলাম আমার নানু বাড়ির। আবার ওইদিকে একটা তাল গাছ ছিল, ওইখানেও অনেক সময় অনেক কিছু হয়েছে। আবার জনমুখে কথা আছে যে আপনার ওই তাল গাছটা যে ছিল ওটা ঠাড়া পড়ে মরে গেছে, ঠাড়া পড়ে আসলে গাছটা নষ্ট হয়ে গেছে, একদম চির হয়ে গেছিল অনেক দিন আগে, 10-15 বছর আগে। তো তখন নাকি ওই নিয়ে নাকি ল্যাংড়া শয়তান থাকতো। তো ল্যাংড়া শয়তান এটা আপনার একটা কথা আছে, যেমন ল্যাংড়া শয়তান তখন এটা আম্মুর মুখে শুনছিলাম যে আম্মুর দাদা আমার বড় বাবা ওই জবান আলী মণ্ডল, উনি আবার মণ্ডল ছিলেন, বিচার আচার করতেন গায়ের, তো উনি খুব প্রভাবশালী ছিলেন। তো ওই জবান আলী মণ্ডল উনি করছে কি, উনি নাকি ওই শয়তানকে বাড়ি মেরা ঠ্যাং ল্যাংড়া করে দিয়েছে, এরকম জনমুখে আছে। সত্যটা কতটা আমি ঠিক জানি না, তবে ওই বড় আব্বা উনি আসলে শয়তান নাকি দেখছে, এটা আমার আম্মু বলছে, আম্মুরা শুনছিল তখন, আম্মুর দাদা মানে আমার বড় বাবা। তো এরকম ঘটনা আছে। আরেকটি ঘটনা হলো রাসেল ভাই, সেটা হলো এই মনে করেন 15 কি 17 এর মধ্যে হবে বা 18, তো আমরা সবাই শীতের ছুটিতে নানু বাড়িতে পিঠা খাইতে গেছি সবাই, ফ্যামিলি সবাই। তখন দেখা গেছে যে আম্মু নানু আন্টিরা ওই পশ্চিম পাড়া ওইখানে পিঠা ভাঙতে গেছিলো বা একটা দরকারে গেছিলো, রাত বাজে 11টা। সাথে আবার আমার এক মামা ছিল। আসার সময় আস্তে আস্তে মেঠো পথ আস্তে আস্তে তখন নাকি পেছন থেকে বিড়ালের একটা শব্দ, বিড়ালের ডাক। তখন দেখা যায় যে বিড়ালের ডাক শুনে নানু আম্মু বলতেছে যে কি ডাকে, আবার আমার ছোট বোনের সাথে ছিল। তখন নানু বলে যে তোমার পিছনে তাকায়ও না, কিছু একটা হইতে পারে, কারণ ওইদিকে কবরস্থান ছিল, জিনের উপদ্রব থাকতেই পারে, কবরস্থানে থাকতেই পারে। তো পিছনে আরও ওইখানে ফাঁসিও নিয়েছিল, ওইখানে কবর টবর ছিল, ওইখানে তাল গাছ ছিল, খেজুর গাছ ছিল। তো আগে আসতেছিল, তখন ওই মামাদের সাথে গেছিল, মামা বলছে যে আফা আপনারা তো পিছনে তাকায়েন না, মামার নাম ছিল মুফাজ্জল, তাকায়েন না, সোজা আসেন। তারা নাকি সোজা আসছে, কিন্তু শব্দ শুনে বুঝছে যে এটা একটা বিড়াল। তো এইভাবে তারা আসলো, তখন তারা বললো। আবার আরেক সময় দেখা গেছে আম্মু নানু বাড়িতে 11টার দিকে মাংস টাংস বা কোনো কিছু রান্না করতেছে, যে পিছন থেকে আবার মামিও ছিল, পিছন থেকে নাকি কিরকম একটা গন্ধ আসে। এই যে আপনার বললাম বাবু দেখছিল, গন্ধ পাইছিল, ওই জায়গাটা থেকে একটা গন্ধ আসে, খাসির গন্ধ বা পাঠার গন্ধে যেরকম মাংসের গন্ধ বা শরীরের গন্ধ থাকে ওইরকম গন্ধ আসতেছে। এরকম আম্মু দেখছে, শুনছে, ভয়ে পরে মামি বেরিয়ে আসে বলছে, আম্মু পরে আসে বলছে ও মাছ ভাজছিল, ওই দিন মাছ ভাজতেছিল বুঝছেন, মাছের জন্য এরকম গন্ধ এটা হয়, ওইখানে প্রায়ই শোনা যায়। তো রাসেল ভাই আম্মু পরে চলে আসছে। এছাড়া রাসেল ভাই আরেকটা ঘটনা আছে, সেটা হলো ওই নানু বাড়িতেই। ঘটনাটা হলো আপনার যে আম্মু যাচ্ছে, যাওয়ার পরে ওই মেঠো পথ দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে হঠাৎ দেখে যে ওই আপনার পিছন থেকে আম্মুর প্রতিবেশী বোন থাকে না, ওইরকম কেউ একজন ডাকছে। তো আম্মু মনে করছে যে ওই লুৎফা না শিরিন ডাকছে, তো আচ্ছা তাকাইছে, দেখে যে কেউ না, কিন্তু আম্মু সত্যই শুনছে। ওই আপনার বিকাল সন্ধ্যার আজান দিচ্ছে এই টাইমে, বা সন্ধ্যার আজানের আগ মুহূর্তটা, দেখে যে নাই। তো বাড়িতে এসে সবাই আমাদেরকে বললো, আমরা শুনলাম। তো এইভাবে শুনছি। এগুলো কিন্তু রাসেল ভাই একদম সত্য ঘটনা, ছোট হইতে পারে কিন্তু সত্য ঘটনা। জানি না এটা কি সিলেক্ট হবে কিনা, সিলেক্ট হলে খুব খুশি হবে রাসেল ভাই। এটা আসলে পরীক্ষামূলকভাবে দিচ্ছি, আসলে আপনি সিলেক্ট করলে একটু উৎসাহ পাবো। তো আশা করি পরবর্তীতে আরও ওইখানে নানু বাড়ি রিলেটেড অনেক ঘটনা আছে, ওই মামাদের কাছ থেকে শুনে আমি ইনশাল্লাহ আপনাকে পাঠাবো। আশা করি আপনি ঘটনাটি booth.com আপনি রিলিজ করবেন আশায় রাখছি। এবং শ্রোতারা আসলে জানি না কতটা ভালো লাগবে, কিন্তু এগুলো সত্য ছোট ঘটনা, আশা করি আপনি প্রকাশ করবেন। আর আরেকটা বিষয় হলো রাসেল ভাই, ঘটনাটি যদি সিলেক্ট হয় তাহলে আপনি অবশ্যই আমাকে একটু রিপ্লাই দিবেন।
আর কথার মধ্যে বা আঞ্চলিকতা আসতে পারে, বুঝতেই হবে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি সিলেক্ট হয় রাসেল ভাই, প্লিজ আমাকে একটু রিপ্লাই দিয়ে জানাবেন। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। সবাই ভালো থাকবেন, রাসেল ভাইও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Bhoot.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম, ভুট.কমের একজন মডারেটর বলছি চট্টগ্রাম থেকে। আজ আমি আপনাদের জন্য নতুন একটি ঘটনা নিয়ে হাজির হলাম। আজকের ঘটনাটি হচ্ছে একটি হসপিটাল রিলেটেড ঘটনা। ঘটনাটি প্রায় হচ্ছে 50 থেকে 60 বছর আগের একটি ঘটনা। এই ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার এক পরিচিত বন্ধুর কাছ থেকে। তো ঘটনাটি হচ্ছে আমি আমার বন্ধুর ভাষাতেই শেয়ার করছি। তো চলুন শুনে আসি ঘটনাটি। আমার বন্ধুর নাম হচ্ছে সাকিব। তো সাকিব যেভাবে আমার সাথে ঘটনাটি শেয়ার করেছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি সাকিব। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব সেই ঘটনাটি হচ্ছে একটি হসপিটালের মর্গের ঘটনা। তো আমি ভুট.কম রেগুলারলি শুনি, তো হচ্ছে মাঝে মাঝে দেখি যে মানুষ হচ্ছে হসপিটালের ঘটনাগুলো খুব পছন্দ করেন। তো যেহেতু আমার একটা জানা ঘটনা আছে, তাই হচ্ছে আমি চিন্তা করলাম যে আমি ঘটনাটি শেয়ার করি। কারণ নর্মালি ব্যস্ততার কারণে তো ঘটনা খুব একটা শেয়ার করা হয় না। তো আজকে চিন্তা করলাম যে তাহলে যেহেতু সুযোগ পেলাম তাহলে শেয়ার করি ঘটনাটা। তো আজকের ঘটনাটি সূত্রপাত যেভাবে হয় আমি সেভাবেই শুরু করছি। বাংলাদেশের তখন হচ্ছে কোনো একটা হসপিটালের ঘটনা এটা। তো তখন তো দেশ ভাগ হওয়ার মতো অবস্থা ছিল। আজ থেকে প্রায় 60 বছরের আগের ঘটনা এটা। তখন হচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে বাংলাদেশের জন্ম হয়নি, যেহেতু তখন এটা হচ্ছে পাকিস্তান আমলের ঘটনা, তাই জায়গার সঠিক বিবরণ দেওয়া আমার পক্ষে সম্ভব না। পাকিস্তানের একটি একটি শহরের ঘটনা ছিল এটি। তখন সম্ভবত জায়গাটি হচ্ছে পাকিস্তানের ইসলামাবাদের আশেপাশের কোথাও হবে। তো সেখানে হচ্ছে একটি হসপিটাল ছিল। সেই হসপিটালে একদিন রাতের বেলা একটা খুব ভয়ঙ্কর কাহিনী ঘটে। সেখানে হচ্ছে পুলিশ আসে। পুলিশ আসার পর হচ্ছে হসপিটালে যে ওয়াচম্যান ছিল সে হচ্ছে পুলিশকে বলে যে আমি যখন হচ্ছে মর্গের ওখানে যাই, অটোপসি রুমের সামনে যাই, তখন দেখি যে অটোপসি রুম হচ্ছে একদম পুরোপুরি রক্তে ভেজা। তার ওয়ালে হচ্ছে রক্তের দাগ। আর হচ্ছে নতুন যে ডাক্তার জয়েন করেছিল তার নাম ছিল ডক্টর আবির। ডক্টর আবিরের মৃতদেহ পড়ে আছে হসপিটালের অটোপসি রুমের ভেতরে। আর হচ্ছে তার যে সিনিয়র ডাক্তার ছিল ডক্টর নিহার, ডক্টর নিহার হচ্ছে গুরুতর আহত অবস্থায় হচ্ছে কাতরা ছিল। তো আমি হচ্ছে খুব কষ্ট করে ওনাকে ধরে ধরে হসপিটালের ভেতরে নিয়ে আসি এবং ওনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হচ্ছে ওনার অবস্থার বেশ কিছুটা উন্নতি হয়। তো ওনার কাছ থেকে মেনলি সব ঘটনাটা আসলে শুনি। তো পরবর্তীতে ডাক্তার আবিরের ব্যাপারেও খোঁজখবর নেওয়া হয়। তো সেখান থেকেই ঘটনাটি মূলত শুরু করছি। তো ডক্টর আবির ছিলেন খুব গরিব পরিবারের একজন সন্তান। তার যখন বয়স প্রায় হচ্ছে 7 বা 8 বছর, তখন হচ্ছে তার বাবা হচ্ছে এই দুনিয়া থেকে চলে যান। তারা হচ্ছে এমনিতেও খুব বেশ নিম্ন মধ্যবিত্ত পরিবার ছিল। তাদের আয় ইনকাম তেমন একটা ছিল না, পরিবার চালাতে খুব কষ্ট হতো। আর পরিবারের একমাত্র আয় উপার্জন সক্ষম ব্যক্তি ছিলেন তার বাবাই। কিন্তু বাবা মারা যাওয়ার পর হচ্ছে আবিরের মায়ের উপর মনে হয় যে মুসিবতের আকাশ ভেঙে পড়ে। উনি চিন্তা করতে থাকেন যে আমার তো একটাই ছেলে, আমার তো সেরকম টাকা পয়সা নাই, আমি কিভাবে ছেলেকে মানুষ করব। তো এই চিন্তা করে হচ্ছে উনি তারপর মনে সাহস জুগিয়ে চিন্তা করেন দরকার পড়লে আমি মানুষের ঘরে ঘরে কাজ করব, আয়ার কাজ করবো আমি দরকার পড়লে, কিন্তু আমার ছেলেকে আমি খুব ভালো মতো মানুষ করব। তো ওনার ভাবনা অনুযায়ী উনি ওনার ছেলেকে একটি খুব নামি দামি স্কুলে ভর্তি করিয়ে দেন। ভর্তি করে দেওয়ার পর উনি হচ্ছে বিভিন্ন বাসা বাড়িতে হচ্ছে বুয়ার কাজ করতে শুরু করেন।
তার ছেলে একটা ভালো এক্সপেন্সিভ স্কুলে পড়তো, সেই জন্য হচ্ছে আশেপাশের মানুষজন বা হচ্ছে তার যাদের বাসায় তিনি কাজ করতেন তারাও বলতো যে তোমার ছেলেকে এত লেখাপড়া করায় তুমি কি করবা, কারণ তোমার ফ্যামিলিতে আর্নিং মেম্বার তো নাই, তুমি তোমার একার টাকায় কি সংসার চলবে না, তো তোমার ছেলেকে কোনো একটা কাজে দিয়ে দাও। আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচিত মানুষ আছে যারা হচ্ছে বিভিন্ন কাজ টাজ দেয়, তাদেরকে বলে একটা কাজে ঢুকিয়ে দিই, অসুবিধা তো নেই। তো আবিরের মা হচ্ছে বেশ মনক্ষুণ্ণ হন। উনি চিন্তা করেন যে যত কথাই বলুক আমার ছেলের ফিউচার আমি নষ্ট হতে দেব না, আমি তার জন্য যত পরিশ্রম করতে আমি করব, কিন্তু আমার ছেলেকে আমি মানুষ হিসেবে ভালো মানুষ হিসেবে গড়ে তুলব। উনি আবিরকে সবসময় মানে ভালো মানুষ হওয়ার শিক্ষা দিতেন, যে মানুষের উপকার করতে, তারপর হচ্ছে কারোর সাথে বেয়াদবি না করতে, মানে যত ধরনের মানে ভালো শিক্ষা আছে, মানে চারিত্রিক শিক্ষা দেওয়া যায় সেগুলো উনি দেওয়ার চেষ্টা করতেন এবং দিতেন। আবিরও খুব ভালো একজন ছেলে ছিল, সে হচ্ছে তার মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করত। তো এক সময় হয় আবিরের স্কুল লাইফ আস্তে আস্তে শেষ হয়ে যায়, ওর হচ্ছে মানে মেট্রিক পরীক্ষা আসে। তো মেট্রিক পরীক্ষায় মোটামুটি ভালো রেজাল্ট করার পরে ভালো একটি প্রতিষ্ঠানে আবার ভর্তি হয়। ভর্তি হওয়ার পর হচ্ছে তার মানে সেখান থেকেও মোটামুটি একটা ভালো রেজাল্ট করে সে হচ্ছে সেখান থেকেও বের হয়। তো সেখান থেকে বের হওয়ার পর সে হচ্ছে মেডিকেলে অ্যাডমিশন টেস্ট দেয়, এবং সেই অ্যাডমিশন টেস্টের রেজাল্ট যেদিন আসে সেদিন হচ্ছে সে মানে বাইরে চলে যায়, খুব টেনশন করতে থাকে। তো রেজাল্ট হচ্ছে, তখন তো আর এরকম টেকনোলজি ছিল না যে অনলাইনে দেখা যেত, তখন তো হচ্ছে প্রতিষ্ঠানে গিয়ে খোঁজ নিতে হতো যে কি অবস্থা, কি রেজাল্ট আসছে। তো সে হচ্ছে বাইরে থেকে যখন বাসায় ফিরে এসেই সে হচ্ছে তার মাকে জোরে জোরে ডাকতে থাকে, মা কোথায় তুমি। তো মা বেরিয়ে আসেন। মা বেরিয়ে আসার পর হচ্ছে আবির দৌড়ে তার মায়ের কাছে গিয়ে তাকে একদম শক্ত করে জড়িয়ে ধরে বলে যে মা, তোমার এতদিনের কষ্ট আজ সফল হলো। তখন আবিরের মা বলে যে কি তুই মেডিকেলে কি চান্স পেয়ে গেছিস? তখন আবির বলে হ্যাঁ, আমি মেডিকেলে চান্স পেয়ে গেছি, আমি ইনশাল্লাহ কয়েক বছর মধ্যেই ডক্টর হয়ে বের হবো। তো আবির হচ্ছে খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করতে থাকে। লেখাপড়া করতে করতে এক সময় তার হচ্ছে মানে ফাইনাল ইয়ার চলে আসে। ফাইনাল ইয়ারের পরীক্ষা দেওয়ার পর হচ্ছে তার রেজাল্টের দিন সে আবার একইভাবে বাসায় ফিরে এসে তার মাকে জড়িয়ে ধরে বলে যে মা, আমি আজকে ডাক্তার হয়ে গেছি। তো তার মা হচ্ছে আবিরের এই কথা শুনে বেশ খুশি হন। উনি চিন্তা করেন যে আমার যত কষ্ট আমি এতদিন করছি সব কিছু হচ্ছে মানে সফল হয়ে গেল, আমার ছেলে ডাক্তার হয়ে গেল, এখন তো আমার কোনো চিন্তা নেই, আর আমার ছেলেই সব কিছু করতে পারবে, এখন আমার সব কষ্ট শেষ। তখন আবির বলল যে মা, আমি শুধু ডাক্তারি হইনি, আমি এক জায়গায় চাকরিও পেয়ে গিয়েছি। আমার হচ্ছে বেতন হচ্ছে মোটামুটি 12-13 হাজার টাকা। তো তখনকার দিনে তো 12-13 হাজার টাকা আপনারা বুঝতেই পারছেন, অনেক টাকা ছিল, অনেক টাকা। যেখানে হচ্ছে আবিরের মা মানে বাসায় কাজ করে, বিভিন্ন বাসায় কাজ করে 1000 টাকার উপরে পর্যন্ত উঠতে পারতেন না, সেখানে 12,000 টাকার কথা শুনে ওনার তো চোখ একদম কপালে উঠে যায় যে এতগুলো টাকা। মানে তখন 12,000 টাকা প্রায় আজকের দিনের লাখ টাকার সমান ছিল। আর ডাক্তারদের দাম তো তখন ছিল অনেক বেশি, কারণ তখন তো সেরকম খুব একটা মানুষ ডাক্তার হয়ে বেরোতে পারতো না, অনেক টাফ ছিল তখন। আর হচ্ছে বর্তমানে আর ওরই যখন ডাক্তার আবির যখন মানে বাসায় ফিরে এসে মাকে এই কথা বলেন, তখন মা জিজ্ঞেস করেন যে তোমার কোথায় পোস্টিং হয়েছে। তখন আবির বলেন যে আমার হচ্ছে মানে মর্গে পোস্টিং আছে, আমি হচ্ছে অটোপসি করবো রাতের বেলা। এই কথা শুনে হচ্ছে আবিরের মা বেশ চিন্তায় পড়ে যান। উনি আবিরকে বলেন যে অটোপসি মানে এটা কি? তখন উনি বলেন যে আমি হচ্ছে মৃত মানুষের পোস্টমর্টম করব, মানে কেটে কেটে দেখবো যে তাদের মৃত্যুর কারণ কি বা কি সমস্যা ছিল, এগুলো আর কি। তো আবিরের মা হচ্ছে আবিরকে বলেন কিছু একটা বলতে যাবেন, তখন আবির বলেন যে মা, বাকি কথা পরে বলি, আগে হচ্ছে খাবার দাও, ক্ষুধা লাগছে, খায় আসি। তো রাতের বেলা খাবার খেতে খেতে আবিরের মা কিছু তাকে বলার চেষ্টা করলেন, কিন্তু আবির হচ্ছে খুব একটা কর্ণপাত করেন না। কর্ণপাত না করে উনি বলেন যে মা, তুমি এত চিন্তা করো না, কত মানুষই তো চাকরি করছে, আর এতগুলো টাকা আমি মানে সারা জীবন তুমি কষ্ট করে আসছো, আমি এখন আর তোমাকে কষ্ট করতে দিব না, তাই হচ্ছে আমি চাকরিতে রাজি হয়েছি। তো আবির নিজের ভাবনা মতো হচ্ছে কাজ করতে শুরু করে। মাকে বলে যে মা, আগামীকালকে হচ্ছে আমার নাইট শিফট, আমার হচ্ছে রাত 10টার মধ্যে বের হতে হবে, আমি হচ্ছে এখন গিয়ে খাবো, এখন খেয়ে দিয়ে এখন গিয়ে হচ্ছে ঘুমাবো, ঘুমানোর পর হচ্ছে সকালবেলা উঠে একটু প্র্যাকটিস করে তারপর যাবো আস্তে ধীরে। তো পরদিন সকালে আবির ঘুম থেকে ওঠার পর হচ্ছে মানে খাওয়া দাওয়া করে প্র্যাকটিস করতে থাকে আস্তে ধীরে। তো হচ্ছে যখন রাতের 8-9টা বাজে, তখন হচ্ছে ও বলে যে ওর মাকে বলে যে মা, আমি একটু ঘুমালাম, যেহেতু রাত জাগতে হবে, তুমি আমাকে 10টার আগে একটু ডাক দিয়ে দিও। তো রাত যখন প্রায় 9টা 9:30টার মতো বাজে, তখন হচ্ছে আবিরের মা তাকে ডাক দেওয়ার পর আবির বলে
যে ঠিক আছে আমি রেডি হচ্ছি, আচ্ছা হসপিটালের গাড়ি কি চলে আসছে? তখন এরকম নিয়ম ছিল যে হসপিটালের গাড়ি এসে মানে হসপিটালের স্টাফদেরকে নিয়ে যেত, বিশেষ করে যারা হচ্ছে অফিসের টাইপের লোকজন ছিল, ডাক্তার টাইপের লোকজন, তাদেরকে নিয়ে যেত। তো আবিরের মা বলে যে না, কোনো ডাক্তার তো এখনো আসে নাই, মানে কোনো গাড়ি তো এখনো আসে নাই, গাড়ি আসলে আমি তোমাকে বলছি। তো সেই তখন বলে যে গাড়ি আসেনি মানে, আমার তো আজকে আমার বস বলে দিচ্ছিল যে হচ্ছে আমার দেরি করলে চলবে না, আজকে আমার সময় মতো যেতে হবে। তো সে হচ্ছে তাড়াহুড়ো করে উঠে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সে রেডি হয়ে, কিন্তু গাড়ি আসে না। সেদিন আবার প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। সে হচ্ছে ছাতা নিয়ে কোনো রকমে এগোতে থাকে হসপিটালের উদ্দেশ্যে, হেঁটে হেঁটেই যাচ্ছিল, কারণ বৃষ্টির জন্য রাতে তেমন কোনো মানে গাড়ি ঘোড়াও পাওয়া যাচ্ছিল না যে সে যার মাধ্যমে হসপিটালে দ্রুত পৌঁছাতে পারে। তো সে হচ্ছে হেঁটে হেঁটেই যাচ্ছিল। তো যাওয়ার এক পর্যায়ে সে খেয়াল করতে পারে যে মনে হচ্ছে যে তার পেছন পেছন হয়তো বা কেউ আসছে। সে চিন্তা করে যে কি ব্যাপার, পেছন পেছন কে আসছে। সে মানে বেশ ভয় পায় এবং মনে মনে হচ্ছে নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকে। সে মানে চিন্তা করতে থাকে, ধুরু কিসের একটা কপাল আমার, এত খারাপ কপাল, এত কষ্ট করে ডাক্তারি পড়লাম, পরে হচ্ছে এই ছাতার জায়গায় পোস্টিং পেলাম, তাও আবার এরকম একটা জায়গায়। বৃষ্টিও পড়ছে, প্রথম দিনই অবস্থা, বস বলে দিচ্ছিল লেট যেতে না হয়, এখন যদি লেট করে পৌঁছায় তাহলে আমার চাকরিই থাকবে না, কি একটা কপাল আমার। এগুলো বলে বলে সে হচ্ছে মানে সামনের দিকে এগোচ্ছিল। পরে বারবার পেছনের দিকে ফিরে তাকাচ্ছিল, মনে হচ্ছে যে কারো ফুট স্টেপ সে শুনতে পাচ্ছে। তো পেছন ফিরে যখন তাকায় তখন আর কাউকে দেখতে পায় না। তো এরকম চলতে চলতে সে মানে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর হসপিটালে পৌঁছানোর পর যখন সে হসপিটালে গেট দিয়ে যাচ্ছে, তখন হচ্ছে দারোয়ান তাকে ডাক দিয়ে যে বলে যে আরে ভাই কোথায় যাচ্ছেন এত রাতে? এখন রাতের বাজে হচ্ছে আপনার 11:30, আপনি এখন কই যাচ্ছেন এখানে? তখন বলেছে কই যাচ্ছি মানে, আমি হচ্ছে এখানে নতুন ডাক্তার আবির, আমি মানে মর্গের ইনচার্জ। তখন হচ্ছে ওয়াচম্যান বলে যে সরি স্যার, আসলে বুঝতে পারিনি, হ্যাঁ বড় স্যার ভিতরে আছেন, উনি তো আপনার কথা বলেছিলেন, তো আপনি যে আজকে আসবেন এই বৃষ্টির মধ্যে আমরা আসলে মানে ভাবি নাই, এই জন্য আর কি আপনাকে চিনতে পারিনি, সরি। তো আবির বললো যে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি ভিতরে। তো এই কথা বলে সে হচ্ছে ভেতরে চলে যায় আইডি কার্ডটা শো করে। তো ভেতরে যাওয়ার পর হচ্ছে সে মানে আগের দিনই যেহেতু অফিসের সাথে কথা বলে গিয়েছিল, তাই অফিসের নিহার আর কি ছিল তখন ডাক্তার, উনি মর্গের মেইন চার্জে ছিলেন আর কি, অটোপসি চার্জ। তো উনি ওনার সাথেই মর্গের রুমটা চিনে গিয়েছিলেন। তো উনি ভেতরে গিয়ে দেখেন মর্গের দরজাটা ওপেন, মানে অটোপসি রুমের দরজাটা ওপেন করতে আবির বেশ আটকে ওঠে, সে একটা চিৎকার দিয়ে দেয়। তখন ডাক্তার নিহার তার দিকে ঘুরে বলে যে কি ব্যাপার, ডাক্তারি কি পাশ করছে এরকম চিৎকার চেঁচামেচি করার জন্য? লাশ কি জীবনে দেখো নাই? তখন বলে যে স্যার লাশ তো দেখছি, কিন্তু এরকম লাশ তো আগে কখনো দেখি নাই। তো ডাক্তার বলে যে লাশ, এটা কি সমস্যা কোথায়? এর থেকেও কত খারাপ লাশ ভেতরে পড়ে আছে, দেখতে হবে। তো আবির যেই লাশ দেখেছিল সেটা বর্ণনা ছিল এরকম যে হচ্ছে কেউ একজন তাকে মানে বহুতবার ছুরিকাঘাত করে বুকের মধ্যে, পেটের মধ্যে, এরপর হচ্ছে ওর মানে মাথার মধ্যে হচ্ছে পাথর দিয়ে মানে বাড়ি দিয়ে হচ্ছে মানে পাথর নিক্ষেপ করে বা বড় একটা পাথর দিয়ে বাড়ি দিয়ে ওর মাথাটা হচ্ছে থেতলে দেয়, ওর চোখগুলো বের হয়ে রয়েছিল, ওর ব্রেনটা হচ্ছে মাথার এক পাশে ঝুলে ছিল, আর হচ্ছে ওর চাপা ভাঙা ছিল। তো ডাক্তার নিহার বলেন যে তুমি এখন এটা লাশটাকে ভালো মতো দেখো, এটার অটোপসি তুমিই করবা, আমি হচ্ছে আমার শিফট শেষ, আমি হচ্ছে আমার কেবিনে গিয়ে বসছি। তখন আবির বলে যে স্যার আপনি এখানে থাকলে ভালো হতো না, আমার প্রথম দিন আমার এমনিতে কেমন যেন লাগছে লাশটা দেখে, আপনি যদি থাকতেন তাহলে বেটার হতো। তখন নিহার বলে যে আরে এখানে থাকতে হবে না, আমাদেরও শুরুতে এরকম লাগছে, কিন্তু কিছু করার নেই, আমি কেবিনেই আছি, তুমি তোমার এই অটোপসিটা শেষ করে আসো, আমরা একসাথে চা বা কফি খাবো না। তো আবির হচ্ছে তার অটোপসি শুরু করে, ডাক্তার নিহার চলে যান। অটোপসি করতে করতে এক পর্যায়ে আবির খেয়াল করে যে হচ্ছে মানে তার হচ্ছে লাশের বুক কাটতে হবে। তো বুক কাটার পর সে দেখে যে বুক থেকে জমাট বাঁধা কালো রক্ত একদম ফিনকি দিয়ে বেরিয়ে তার মানে গায়ের মধ্যে লেগে যায়। তো সে সেগুলো পরিষ্কার করতে যায়। সেগুলো পরিষ্কার করে সে যখন নিজের ফেসে পানি দেয়, মানে আয়না দেখছিল, তখন সে খেয়াল করে হুট করে সে দেখতে পায় যে তার পেছনে যে লাশটা ছিল সেই লাশটা উঠে বসে আছে। এটা দেখে তো সে প্রচন্ড ভয় পেছন দিকে ফিরে তাকায়, কিন্তু পেছন ফিরে দেখে যে না, সবকিছু ঠিকই আছে। তো সে আবার অটোপসি করতে যায়। অটোপসি করতে করতে এক সময় সে মানে ফিল করে যে পাশে যে মানে মানে লাশ কাটা ঘর আছে ওটা, সেখানে হচ্ছে মানে মুর্দা ঘর যেটাকে বলে, সেই মুর্দা ঘরের ভেতর থেকে কেমন যেন মানে গম গম শব্দ আসছে, মনে হচ্ছে যে কোনো একটা হিংস্র পশু কারো হাড্ডি বা মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, এরকম একটা সাউন্ড আসছে। তো সে যখন মানে সেই মুর্দা ঘরটা ওপেন করার পর দেখে যে সেখানে মানে অসংখ্য মানে মৃতদেহ দাঁড়ানো অবস্থায় আছে, এবং এক একজনের হাত বা পা থেকে বা মাথা থেকে মাংস খুলে খুলে খাচ্ছে। আর মানে এত বিচ্ছিরি একটা শব্দ হচ্ছে, আর তারা আবিরকে দেখে মানে এত বিচ্ছিরি একটা হাসি দেয় যে আবির
প্রচণ্ড জোরে চিৎকার দেয়। চিৎকার দিয়ে হচ্ছে সে মানে মাটিতে পড়ে যায়। পড়ে গিয়ে হচ্ছে পেছন যেতে যেতে সে হচ্ছে মানে অটোপসি রুম থেকে বের হওয়ার জন্য দরজার কাছে চলে যায়। দরজার কাছে এসে দেখে যে দরজাটা বাইরে থেকে লক। সে আর দরজা কিছুতেই খুলতে পারছে না। তো সে মানে চিৎকার চেঁচামেচি করতে করতে কানের মধ্যে হাত দিয়ে চোখ বন্ধ করে এক কোনায় গিয়ে বসে থাকে এবং দেখতে মানে চোখ খুলে দেখতে পায় যে সেই মানে মৃতদেহগুলো যেগুলো আর কি মানে মুর্দা ঘরে ছিল, লাশ কাটা ঘরে ছিল, সেখানে হচ্ছে সেই দিক থেকে হচ্ছে তার দিকে এগিয়ে আসছে। সে এটা দেখে হচ্ছে প্রচণ্ড ভয় পায়। তো ভয়ে চোখ বন্ধ করে বসে থাকে। কিছুক্ষণ পর সে খেয়াল করে যে আশেপাশে কোনো সাউন্ড আর হচ্ছে না। তারপর সে চোখ খুলে দেখে যে না, সবকিছু ঠিকই আছে এবং হচ্ছে যেই মানে মৃতদেহটা পড়েছিল সেটাও সেই জায়গা মতোই আছে। তো সে হচ্ছে নিজেকে কিছুটা নর্মাল করে হচ্ছে চোখে মুখে পানি দেয়, ভাবে যে হয়তো ভুল দেখলাম। এরকম করে হচ্ছে আবার লাশ কাটতে শুরু করে। তো লাশ কাটতে শুরু হওয়ার কিছুক্ষণ পর সে আবার একই জিনিস ফিল করে যে ওই লাশটা তার গলা চিপে ধরে, এরকম মনে হলো তার কাছে। সে দেখতে পাচ্ছে যে লাশটা তার গলা চিপে ধরে আছে, আর হচ্ছে সে তার মানে ভাঙা মুখ থেকেই, চোয়াল থেকে একটা ধরনের হাসি দিচ্ছে, আর হচ্ছে নিজের হাত থেকেই মাংস খুলে নিজের মুখে দিয়ে চাবানো শুরু করলো। এটা দেখে তো সে আরো জোরে চিৎকার দেয়। তার চিৎকার শুনে হচ্ছে ডক্টর নিহার হচ্ছে সেখানে চলে এসে দরজার ভেতর ঢুকে আবিরকে জিজ্ঞেস করে, আবির কি হয়েছে, তুমি এরকম চিৎকার করছো কেন? তারপর হচ্ছে উনি মানে মুর্দা ঘরের দিকে তাকিয়ে জীবনের সব থেকে বড় ধাক্কাটা খান। উনি দেখেন মুর্দা ঘরে যত লাশ ছিল সবগুলো লাশ বিভিন্নভাবে কাটা এবং মুর্দা ঘরের চারপাশে হচ্ছে মানে রক্ত দিয়ে ভরা। লাশগুলো এমনভাবে কাটা মনে হয় যে কেউ পাগলের মতো তাদেরকে খালি কুপিয়েছে, আর নিচে সমানে রক্ত এবং মাংস পড়ে আছে, হাড্ডি গুড্ডি সহ ভাঙা অবস্থায় পড়ে আছে। মনে হচ্ছে কেউ কুপিয়েছে, না হলে হচ্ছে কোনো একটা ভারী বস্তু দিয়ে থেতলে দিয়েছে, এরকম অবস্থা। তো তখন ডক্টর নিহার আবিরকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার ডক্টর আবির, আপনি এসব কি করেছেন? তখন আবির বলে যে না, আমি এসব কিচ্ছু করিনি, আমি এসব কিছু জানি না। তখন তাকে জিজ্ঞেস করে আসলে এখানে হলো কি হয়েছে? তারপর হচ্ছে ডক্টর আবির ডক্টর নিহারকে সবকিছু খুলে বলার পর ডক্টর নিহার বলেন যে আমি এত বছর যাবত এখানে কাজ করি, আজ পর্যন্ত তো আমার সাথে কিছু হলো না, তো তোমার সাথে এরকম কেন হলো? এসব তো তুমি করছো, এসবের জন্য তো দায়ী তুমি, এই লাশগুলো তুমি নষ্ট করছো, এখন এগুলো অটোপসি কিভাবে করবো? তো এরকম করতে করতে তিনি যখন মানে আবিরের উপরে বেশ চড়াও হন, তখন উনি খেয়াল করতে থাকেন ডক্টর আবিরের মুখে একটা শয়তানি হাসি জেগে ওঠে। মানে উনি কেমন যেন নিজের মধ্যে নেই। উনি ডক্টর নিহারকে বলতে থাকেন যে হচ্ছে তুই আমাকে শিখাবি কিভাবে কাজ করে, দেখ আজ তোর উপরে অটোপসি করবো। এই কথা বলে সজোরে নিহারকে ধরে মানে স্ট্রেচারে শুইয়ে দিয়ে হচ্ছে ওনার বুকে স্ক্যালপেল দিয়ে হচ্ছে জোরে একটা ফ্যাস দেওয়ার পরে ওনার বুকটা অনেকটা অংশ কেটে যায় এবং হচ্ছে ওনার মানে বুকের যে মানে খাঁচার বা পাঁজরের যে হাড় আছে ওটা হচ্ছে এক্সপোজ হয়ে যায়। উনি প্রচন্ড ব্যথায় চিৎকার করতে থাকেন। তো হচ্ছে ওয়াচম্যান বলে ডাকতে থাকেন বা বাঁচাও করতে থাকেন, কারণ আবিরের শরীরে এত শক্তি যে উনি কিছুতেই তার সাথে লড়াই করে উঠতে পারছেন না। তো এরপর হয় কি ওয়াচম্যান এসে দেখে যে ডক্টর আবির হচ্ছে ডক্টর নিহারের বুকে কাটাছেঁড়া করছে এবং হচ্ছে তার হাত থেকে মানে চামড়া উঠিয়ে নিয়েছে কেটে, আর হচ্ছে ওই চামড়াগুলো নিয়ে হচ্ছে বুকের মধ্যে রেখে সেলাই করছে, এরকম মনে হচ্ছে তাকে দেখে। তো উনি হচ্ছে ডক্টর আবির দিকে তাকিয়ে বলেন যে আরে স্যার আপনি কি করছেন এসব? আর যখন এসব বলে চিৎকার দেয় তখন হচ্ছে মানে ডক্টর নিহার আবিরকে খুব সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হচ্ছে স্ট্রেচার থেকে উঠে দৌড়ে হচ্ছে মানে ভেতরে চলে যান। আর ভেতরে যেতে হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে যান, কারণ ওনার প্রচুর ব্লাড লস হয়। তো ওয়াচম্যান তখন হচ্ছে দোয়া দরুদ পড়তে থাকে। দোয়া দরুদ পরে যেই হচ্ছে ডক্টর আবিরের দিকে ফু দেয়, তখন সে দেখতে পায় যে ডক্টর আবির নিজ হাতে স্ক্যালপেল দিয়ে তার পুরো গলায় একটা জোর সজোরে ফ্যাস দিলে এবং সেখানেই সে মৃত্যুবরণ করে। তো হচ্ছে এরপর ওয়াচম্যান হচ্ছে ডক্টর নিহারকে ধরে খুব কষ্ট করে হচ্ছে মানে অন্য ডাক্তারদেরকে ইনফর্ম করে মানে একটা ওটি রুমে নিয়ে যায়। ওটি রুমে নিয়ে যাওয়ার পর তার প্রায় 6-7 ঘন্টা তার অপারেশন চলে। তার হাড্ডি সহ হচ্ছে ভেঙে গিয়েছিল, মানে মনে হচ্ছিল যে ডক্টর আবির তার উপর হয়তো বা মানে ভারী কোনো বস্তু দিয়ে সজোরে আঘাত করেছে। তো এরপর প্রায় হচ্ছে 6 থেকে 7 দিনের মতো ডক্টর নিহারের জ্ঞান ছিল না। তো যখন জ্ঞান ফেরে তখন হচ্ছে ডক্টর নিহার এই সমস্ত ঘটনা সকলের সাথে শেয়ার করে যে এরকম আবির বললো এই নাকি ওর সাথে হয়েছে। তো পরবর্তীতে আবিরের যে মানে সম্পর্কে জানা যায়, যেটা হচ্ছে যে আবিরের বাবা ছোট থাকতে মারা যায়, এটা হচ্ছে তার সম্বন্ধে খোঁজ খবর নিয়ে আর কি কনফার্ম হওয়া যায়। এরপরেও সেই হসপিটালে আরো বহুত ধরনের অকারেন্স হয় এরকম, কিন্তু এটা আসলে কেন হলো বা কি জন্য হচ্ছিল এটা কেউ জানতো না। পরবর্তীতে যেই বিল্ডিং এ হসপিটালটা ছিল ওই বিল্ডিংটা হচ্ছে পরিত্যক্ত ঘোষণা করে ওই বিল্ডিং থেকে হসপিটালটা অন্য জায়গায় স্থানান্তর করে নিয়ে যাওয়া হয়।
তো স্থানান্তর করে নিয়ে যাওয়ার পর আর এরকম কোনো প্রবলেম রিপোর্ট এখন পর্যন্ত হয়নি। ওই হসপিটালে এখন আছে কিনা এটা আসলে সঠিক তথ্য আমি জানি না, কারণ যেহেতু এটা অনেক আগের একটা ঘটনা। তো এই ছিল আজকের ঘটনা। তো এই বলে হচ্ছে সাকিব তার ঘটনা শেষ করেন। তো সাকিবকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটি আমার সাথে শেয়ার করার জন্য। তো প্রিয় লিসনার্স, এই ছিল আজকে আমার ঘটনা। তো কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভূত.com এর সাথেই থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক, শুনছেন ভূত.com, আমি রাস্তেল আছি সাথে। তো এই ছিল আমাদের আজকের এপিসোড। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তবুও আমাদের জানিয়ে দেবেন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।